আউটলাইনটা শেষ করি। সো আমরা শুরুতে ইন্ডাকশনটা রিক্যাপ করব। আগের দিন আমরা ইন্ডাকশন দেখেছিলাম, আজকে ওইটাকে রিক্যাপ করব এবং একটা এক্সাম্পল দিয়ে দেখব। সেকেন্ডলি আমরা ইন্ডাকশনের জেনারেলাইজড ফর্মটা দেখব। থার্ডলি আরেক ধরনের ইন্ডাকশন দেখব যেটাকে বলা হয় স্ট্রং ইন্ডাকশন। এন্ড স্ট্রং ইন্ডাকশনের জেনারেলাইজড ফর্মটা দেখব। সরি, কেউ কিছু বলছেন? আচ্ছা, এন্ড লাস্টলি আমরা যেহেতু আজকে আমাদের 2 পিরিয়ড ক্লাস, সো নতুন একটা টপিক শুরু করব, যে টপিকের নাম হচ্ছে রিকারশন। আজকে মেইনলি রিকারসিভ ফাংশন দিয়ে আমরা শুরু করব। এই হচ্ছে আমাদের টোটাল আউটলাইন। আমরা এই জিনিসগুলো একটা একটা করে দেখার চেষ্টা করি। ওকে, লাস্ট দিন আমরা ইন্ডাকশন যেটা দেখেছিলাম, ইন্ডাকশন হচ্ছে একটা প্রুফ করার মেথড, প্রুফ বাই ইন্ডাকশন যেটাকে বলি। সেখানে আমরা কি করি যে এমন একটা হাইপোথিসিস নেই, যে হাইপোথিসিসটাকে বলি Pn, এবং আমরা প্রুফ করি যে ফর অল পসিবল কম্বিনেশন অফ n Pn হচ্ছে ট্রু। এবং এটা প্রুফ করার জন্য আমাদের কয়েকটা স্টেপে যেতে হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের বেস কেসটা দেখতে হয়। বেস কেস কখন হয়? যখন n এর ভ্যালু 1 হয়। n এর ভ্যালু যখন 1 হয় তখন আমাদের প্রুফ করতে হয় যে Pn ইজ ট্রু, রাইট? তারপরে পরের কেসটা কি পরের কেসটাকে কি বলি আপনাদের মনে আছে? ইন্ডাকটিভ স্টেপ, ইন্ডাকটিভ কেস অর স্টেপ। ওকে, কেস বলতে পারি অথবা স্টেপ বলতে পারি। এই স্টেপে আমরা কি করি, ধরে নেই একটা হাইপোথিসিস ট্রু বলে ধরে নেই। লাইক আমরা ধরে নেই ফর n equals k, if pk is true then প্রুফ করার চেষ্টা করি pk plus 1 এটাও ট্রু হবে। এটা রাউন্ড হয়ে গেছে। অ্যাক্টিভ প্যান অ্যাক্টিভ শেপ অফ করে দিই। আচ্ছা, এটা আসলে এরকম হবে ফর অল পসিবল অফ কে, যদি পিকে ট্রু হয় তাহলে পিকে প্লাস 1 এটা ট্রু হবে। এটা এই জিনিসটা আমরা প্রুফ করার চেষ্টা করি ইন্ডাকটিভ কেসে। এন্ড এটা যদি ট্রু হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে অল পসিবল ভ্যালু অফ n p অফ n ইজ ট্রু। তো এখানে আমরা আরেকটা জিনিস করি, হ্যাঁ, যেটাকে ইন্ডাকটিভ হাইপোথিসিস বলি, যে আমরা ধরে নেই পিকে হচ্ছে ট্রু। লেট পিকে ইজ ট্রু, এটা ধরে আমরা প্রুফ করার চেষ্টা করি যে পি কে প্লাস 1 ট্রু হবে। সো পি কে প্লাস 1 যদি ট্রু হয় তার মানে হচ্ছে আমাদের এই কেসটা ট্রু হলো। সো দ্যাট এখান থেকে আমরা বলতে পারবো ফর অল ভ্যালুস অফ n গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 p অফ n ইজ ট্রু। সো এই ছিল হচ্ছে ইন্ডাকশনের স্টেপস গুলা। নাও আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সে আজকের জন্য একটা এক্সাম্পল নাম্বার 1। স্যার উপরে একটু স্ক্রল করতে পারবেন? ইয়া শিওর। থ্যাংক ইউ স্যার। ইয়েস ইয়েস স্যার। আচ্ছা, কোথাও কোনো বুঝতে অসুবিধা আছে নাকি নোট ডাউন করছি? নোট ডাউন করছি। ওকে, ইয়েস স্যার, হয়ে গিয়েছে। ওকে গুড। তো আজকে আমরা যে এক্সাম্পলটা দেখতে যাচ্ছি সেই এক্সাম্পলের স্টেটমেন্টটা আগে আমরা দেখি। এক্সাম্পলের স্টেটমেন্ট হচ্ছে প্রুভ দ্যাট for all possible values of n greater than or equal 1, n is less than 2 to the power n. তার মানে
এখানে বলা আছে যে n এর ভ্যালু এটা যদি 1 এর চেয়ে বড় এবং যে কোনো ভ্যালু হইতে পারে, হ্যাঁ, যে কোনো ইন্টিজার নাম্বার যদি হয়, তাহলে n হচ্ছে 2 টু দি পাওয়ার n এর চেয়ে ছোট হবে। তার মানে জিনিসটা হবে এরকম, সে n এর ভ্যালু যদি 1 হয়, 1 is less than 2 to the power 1, which means 1 is less than 2. Okay, বা n এর ভ্যালু যদি 2 হয়, 2 is less than 2 square, which means 2 is less than 4. n এর ভ্যালু যদি 3 হয়, তাহলে 3 is less than 2 to the power 3 to cube, that means 3 is less than 8 and so on. So এই জিনিসটা আমাদের আসলে আজকে এখানে প্রুফ করতে হবে ইউজিং দ্য মেথড অফ ইন্ডাকশন, রাইট? সো আমরা শুরুতে ধরে নেব যে ইন্ডাকশন হাইপোথিসিস হচ্ছে পিএন স্টেটমেন্টটা মানে এরকম আমরা প্রুফ করব ফর অল পসিবল ভ্যালু অফ n, পিএন ইকুয়ালস টু, এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি n লেস দেন টু দি পাওয়ার n, বা এই জিনিসটাকে আমরা পিএন স্টেটমেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন পিএনটাকে আমাদের ট্রু এটা প্রুফ করতে হবে। স্টেপ কি ছিল প্রথমে? বেসিক স্টেপ বা বেসিক স্টেপও এটাকে বলা যায়, বা এটাকে বেস কেসও বলতে পারি। বেসিক স্টেপ হচ্ছে যে আমরা n এর ভ্যালু 1 এর জন্য প্রুফ করব। for n is 1, p of 1 এটা কি হবে? 1 less than the power 1. সো এটা তো সরাসরি দেখা যাচ্ছে যে 1 2 এর চেয়ে ছোট হবে। সো আমরা বলতে পারি এখান থেকে p of 1 is true. Now ইন্ডাকটিভ স্টেপটা কি হবে? ইন্ডাকটিভ স্টেপে আমাদের প্রুফ করতে হবে, we have to prove that for all possible value of k less than or equal 1, if p of k is true, then p of k plus 1 would be also true. Okay, এটা আমাদের প্রুফ করতে হবে। নাও আমরা ধরে নেই p of k is true. So p of k যদি ট্রু হয়, which means k is less than 2 to the power k, right? এই যে এখানে n এর জায়গায় যদি k বসায় দিই, এখানে n এর জায়গায় যদি k বসায় দিই, তাহলে k is less than 2 to the power k হবে। নাও আমাদেরকে এখানে প্রুফ করতে হবে, अगेन কি প্রুফ করতে হবে আমাদের? k plus 1 মানে p of k plus 1 এটা প্রুফ করতে হবে। আর p of k plus 1 এই স্টেটমেন্টটা কি রিপ্রেজেন্ট করবে? k plus 1 less than 2 to the power k plus 1, এটাকে আমাদেরকে প্রুফ করে আনতে হবে। তো এটাকে প্রুফ করার জন্য আমরা এই স্টেটমেন্টটা যেটা অলরেডি ট্রু ধরে নিছি এটা ইউজ করব। তো এটা কিভাবে ইউজ করতে পারি? এটা দুই পাশে 1 অ্যাড করে দেই, k plus 1 less than 2 to the power k, এটার সাথে প্লাস 1 হবে। এটা তো করা যায়, রাইট? নাও k plus 1 যদি এই অংশটার চেয়ে ছোট হয়, তাহলে আমরা এখান থেকে এটাও বলতে পারি যে k plus 1 is less than 2 to the power k plus 2 হবে। এই অংশটার চেয়ে যদি এই বাম পাশের অংশটা ছোট হয়, তাহলে এই অংশের সাথে যদি আরো এক যোগ করে দিই, তার মানে তো বাম পাশের অংশ ছোটই থাকবে, রাইট? Yes, sir. ওকে স্যার বুঝি নাই কি বললেন। ওকে, আমি বলছি যে এখানে বাম পাশে একটা ভ্যালু আছে, ডান পাশে একটা ভ্যালু আছে, যেখানে বাম পাশের ভ্যালুটা হচ্ছে ডান পাশের ভ্যালুর চেয়ে ছোট। নাও ডান পাশের ভ্যালুর সাথে যদি আরো এক যোগ করে দিই, তারপরেও কি বাম পাশের ভ্যালুটা কি ডান পাশের চেয়ে ছোট হবে না? ইয়েস স্যার। এক্স্যাক্টলি তাই করেছি। দেখেন এখানে বাম পাশে যা ডান পাশে যা ছিল তার সাথে আরো এক যোগ করে দিয়েছি, আর বাম পাশে কিছুই করি নাই। সো দ্যাট ডান পাশের অংশটা যেহেতু আগে থেকেই বড় ছিল, এর সাথে আরো এক যোগ করলে কি হবে? পুরো ভ্যালুটা তারপরও বাম পাশের চেয়ে বড়ই হবে। সো এইভাবে আমরা এই লাইনটাতে আসছি। এখান থেকে আমরা একটা কাজ করতে কিন্তু পারি। স্যার এক পাশে যোগ করা যায়? হ্যাঁ, এক পাশেও যোগ করা যায়। লাইক আপনি যদি জানেন যে 5 হচ্ছে 10 এর চেয়ে ছোট,
তাহলে এই 10-এর সাথে আর এক যোগ করে আপনি এটা বলতে পারেন না 5 হচ্ছে 11-র চেয়ে ছোট। ইয়েস স্যার। জিনিসটা এটাই করেছে আসলে, এই 10-এর সাথে আরো এক যোগ করে দিয়েছি। ওকে। নাও এই 2টাকে আমরা কিভাবে লিখতে পারি? না অ্যাকচুয়ালি এখানে আসলে যোগ এখানে করলে গুণ হবে না, করে এখানে দিলে আসলে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? কারণ আমাদের টার্গেট হচ্ছে যে 2 টু দি পাওয়ার k + 1 আনতে হবে। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি, রাইট? সে 5 যদি 10-এর চেয়ে ছোট হয় তাহলে ডান পাশের অংশটাকে যদি আরো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলেও ডান পাশের অংশটা বড়ই হবে, দ্যাট মিন্স 5 লেস দ্যান 20 হবে, রাইট? সো আমরা একটা কাজ করি, এখানে আসলে যোগ না করে মাল্টিপ্লাই করে দিই 2, এখানে মাল্টিপ্লাইড হবে 2 দিয়ে। নাও এইখান থেকে আমরা বলতে পারি যে এখানে দেখেন দুইটা স্যার সংখ্যা, 2 হ্যাঁ টু দি পাওয়ার k প্লাস 1 টা তাহলে মানে থেকে যাবে না, পুরোটার সাথেই তো 2 গুণ হবে। না আমি পুরোটার সাথে যোগ করতেছি না, আমি শুধু ডান পাশের অংশের সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। আপনার কোশ্চেনটা কি যে দুই পাশে কেন মাল্টিপ্লাই করতেছি না এটা? না স্যার, আমি বলতেছি যে 2 টু দি পাওয়ার k প্লাস 1 ছিল না, তো হ্যাঁ পুরো মানে পুরো রাশিটাই তাহলে 2 টু দি পাওয়ার k ইনটু 2 প্লাস 2 হবে না? না এটা হবে। ওকে স্যার। আচ্ছা তাহলে যে স্যার ওই পাশে স্যার এই যে k প্লাস 1 করছি স্যার, এই পাশে তো স্যার 2 টু দি পাওয়ার k প্লাস 1 করি নাই। হ্যাঁ 2 টু দি পাওয়ার k + 1 কেন করবে? এই পাশে তো 2 টু দি পাওয়ার k + 1 নাই আসলে। এই বাঁ পাশের অংশের কথা বলতেছেন? জি স্যার, বাম পাশে তো স্যার প্লাস 1 করছি স্যার, হ্যাঁ আচ্ছা আমি কিন্তু ডান পাশে করি নাই। ও আচ্ছা আচ্ছা ওকে, এইখানে ঠিক আছে, আমি একটা কাজ করি, একদম শুরু থেকে আসি। এখানে k + 1, ওকে প্ল্যান চেঞ্জ, আমরা নতুন ভাবে চিন্তা করি। লাইক আমরা এই কাজটা করতে পারি, সে আমাদের এই বাঁ পাশে 1 k + 1 আনতে হবে। সো এটাকে k + 1 আনার জন্য আসলে আমাদের দুই পাশে 1 যোগ করতেই হবে। So, আমরা এটা এভাবে করতে পারি, k + 1 লেস দেন 2 টু দি পাওয়ার k + 1। ওকে, এ পর্যন্ত তো কোনো অসুবিধা নাই। এরপরে না স্যার, স্টেপটাতে আমরা যেটা করব, k + 1 ইজ লেস দেন, এখানে দেখি আমরা কি করতে হবে, আমাদের 2 টু দি পাওয়ার k + 1 এটা আনতে হবে। সো 2 টু দি পাওয়ার k + 1 এটাকে কিভাবে লেখা যায়? 2 টু দি পাওয়ার k টাইমস 2 টু দি পাওয়ার 1, রাইট? তার মানে এটাকে আমরা এভাবে বলতে পারি 2 টু দি পাওয়ার k + 2 টু দি পাওয়ার k, এটা তো বলা যায় তাই না? 2 টু দি পাওয়ার k + 2 টু দি পাওয়ার k করলেই তো 2 টু দি পাওয়ার k + 1 হবে। এটা কি বুঝতে পেরেছি? আমি Yes, আরেকবার sir. দেখি। জি স্যার। আচ্ছা তাহলে আমাদেরকে এখানে আরেকটা 2 টু দি পাওয়ার k আনতে হবে। সো এখন একটা জিনিস দেখি, এই পাশে কি আছে? 2 টু দি পাওয়ার k আছে প্লাস 1 আছে। এই অংশটা যদি এই বাঁ পাশের অংশের চেয়ে বড় হয় তাহলে এইখান থেকে আমরা এটাও বলতে পারি যে 2 টু দি পাওয়ার k এটার সাথে আরো যদি 2 টু দি পাওয়ার k যোগ করি তাহলেও ডান পাশের অংশটা বাঁ পাশের অংশের চেয়ে বড় থাকবে, রাইট? as 1 is less than 2 to the power k, এটা আমরা বলতে পারি। জি স্যার। যেহেতু k এর ভ্যালু হচ্ছে 1 এর চেয়ে বড়, তার মানে 1 is less than 2 to the power k হবে। তাহলে 2 to the power k যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে এখানে আমরা 2 to the power k আনতে পারি 1 কে রিপ্লেস করে। যদি 2 to the power k আনি তাও এই পুরো অংশটা, ডান পাশের পুরো অংশটা বাম পাশের চেয়ে বড়ই হবে। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি যে k + 1 লেস দেন হবে 2 ইনটু 2 to the power k, মানে দুইটা 2 to the power k আছে এখানে, বা আমরা বলতে পারি যে এটাকে 2 to the power k + 1। স্যার এইখানে এই লাইন যদি থেকে এই লাইন, হ্যাঁ বলি। হ্যাঁ স্যার, এটা আপনি কমপ্লিট করেন, তারপর একটা কোশ্চেন ছিল। আচ্ছা ঠিক আছে, সো এই লাইনটা পর্যন্ত যদি আমরা আসি, এই লাইনটা আসলে কি ছিল? এই যে p of k + 1, রাইট? তার মানে এটা হচ্ছে ট্রু।
তো এটা যদি ট্রু হয় তাহলে আমরা জাস্ট সামারিটা আনতে পারি যে পি অফ 1 ট্রু ছিল, পি অফ কে যদি ট্রু হয় এটা আমরা ধরে নিয়েছিলাম, এটা থেকে প্রমাণ করলাম যে পি অফ কে প্লাস 1 আর ট্রু, সো দ্যাট আমরা বলতে পারি ফর অল n greater than or equal 1 p of n is true. ওকে, তার মানে আমরা যে শুরুতে যে স্টেটমেন্টটা ধরে নিয়েছিলাম সেই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। এটা হচ্ছে প্রুফ, টোটাল প্রুফ। আচ্ছা, কোশ্চেনটা বলেন এবার। স্যার এখানে যদি আমরা স্যার ওই যেখানে আমরা প্লাস হচ্ছে 1 নিছিলাম প্রথমে, হ্যাঁ, 2 টু দি পাওয়ার k প্লাস 1, ওখানে Right. আমি যদি ইকুয়েশনটা এইভাবে করি, মানে ধরেন প্রথমে হচ্ছে ওই ডান সাইডে -1 করে দিলে লেস হ্যাঁ। দ্যান ইকুয়াল ধরলাম, কারণ যে 1 কমাই দিলে লেস দ্যান ইকুয়াল হতে পারে। তারপরের লাইনে Okay. আবার 2 গুণ করে দিয়ে আমি বললাম তাহলে লেস দ্যান হবে, কারণ যে 1 কমাইছি কিন্তু দ্বিগুণ করছি। Okay. এইভাবে করলে কি হবে? সেক্ষেত্রে তো লজিক্যালি ঠিক থাকতেছে বিষয়টা, বাট আমি শুধু একটা লাইনে লেস দ্যান ইকুয়াল ইউজ করা লাগতেছে, তারপরে আচ্ছা, আবার সব less ঠিক than আছে। থাকছে। এটাতে আসলে যে কোনো ভাবে আসা যায়, অনেক ভাবে আসা যায়। ওকে, যদি লজিক্যালি ঠিক থাকে তাহলে প্রুফ ঠিক হবে, অসুবিধা নাই। হ্যাঁ, যদি আমি আসলে আপনার পুরো কনসেপ্টটা ধরতে পারিনি, আপনি একটা কাজ করেন যে একটু খাতায় লিখে ওটার ছবি তুলে আমাকে টেক্সট করে দিন, হ্যাঁ, so that আমি বুঝতে পারবো যে ওখানে কোনো ভুল আছে কিনা। যদি ভুল না থাকে তাহলে তো ঠিক আছে, আমাকে একবার খাতায় লিখে দেখান। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোয়েরি যদি না থাকে তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকটা আমাদের ছিল ইন্ডাকশনের জেনারেলাইজেশন। ইন্ডাকশনটাকে আমরা জেনারেলাইজেশন করব এভাবে যে আমরা এখানে দেখি যে ইন্ডাকশন যখন আমরা করতেছিলাম তখন এই n এর ভ্যালু শুরু হয় কোত্থেকে? 1 থেকে। এটা আসলে একটা স্পেসিফিক কেস, এটাকে যদি আমরা জেনারেলাইজ করি তখন n এর ভ্যালু আসলে এই 1 ছাড়া অন্য যে কোনো ভ্যালু হতে পারে, লাইক এরকম হতে পারে for all possible values of n greater than or equals c, p of n is true. মানে n এর ভ্যালুটা শুরু হবে c থেকে, যেখানে c belongs to a natural number n. ওকে, সো n এর ভ্যালু যদি c থেকে শুরু হয় তখন এই যে বেস কেস বা বেসিস স্টেপে আসলে এই n এর ভ্যালুটা কি দিয়ে প্রুফ করব? তখন n এর ভ্যালুটা c দিয়ে আমরা প্রুফ করার চেষ্টা করব। দ্যাট মিন্স p of c ট্রু কিনা এটা আমরা প্রুফ করার চেষ্টা করব। তারপরে স্টেপগুলো আসলে সেম আগের মতোই থাকবে, বুঝতে পেরেছি? সো এখানে 1 দিয়ে শুরু না হয়, এখানে c দিয়ে শুরু হবে। সো এটা হচ্ছে একটা জেনারেলাইজেশন যে n এর ভ্যালু আসলে 1 ছাড়াও যে কোনো ভ্যালু হইতে পারে। তো এরকম একটা एग्जांपल যদি আমরা দেখি, আজকের দিনের সেকেন্ড एग्जांपलটা, एग्जांपल 2। एग्जांपल 2 এর স্টেটমেন্টটা যদি আমরা চিন্তা করি, রাইট, আমাদেরকে প্রুফ করতে হবে prove that 2 to the power n is less than n factorial for all n is greater than or equal 4. তার মানে n এর ভ্যালু যদি 4 বা তার চেয়ে বেশি হয় তখন এই স্টেটমেন্টটা ট্রু হবে। দ্যাট মিন্স মানে যদি 4 এর চেয়ে কম হয়, লাইক যদি 3 হয় n এর ভ্যালু, তখন এই স্টেটমেন্টে কি হবে? 2 কিউব লেস দেন 3 হলে 3 ফ্যাক্টোরিয়াল। তো 2 কিউব তো হচ্ছে 8, কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6, তো এটা তো আসলে 3 এর জন্য ট্রু না। আবার 2 এর জন্য যদি চিন্তা করি, সে 2 স্কয়ার হচ্ছে 4 লেস দেন এইখানে কি থাকবে? 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল তো হচ্ছে আসলে 2, তার মানে 4 লেস দেন 2, এটা আসলে ট্রু না। কিন্তু n এর ভ্যালু যদি 4 হয়, লাইক 2 to the power 4 less than 4 ফ্যাক্টোরিয়াল, দেখি এটা ট্রু কিনা। 2 to the power 4 হচ্ছে 16 আর 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24, সো এটা ট্রু। আবার n এর ভ্যালু যদি 5 হয়, 2 to the power 5 less than 5 ফ্যাক্টোরিয়াল, দেখি এটা ট্রু কিনা। 2 to the power 5 হচ্ছে 32, 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120, সো এটা ট্রু। ওকে, সো n এর ভ্যালু যদি 4 এর চেয়ে বড় হয় বা সমান হয় তখন এই স্টেটমেন্টটা ট্রু হবে। সো এটাকে আমাদেরকে ইন্ডাকশন ইউজ করে প্রুফ করতে হবে।
দেখি আমরা আসলে প্রুফ করতে পারি কিনা। তো এখানে দেখেন n এর ভ্যালু যেহেতু 4 থেকে শুরু হচ্ছে, তো এটাকে আমাদের জেনারেলাইজড ইন্ডাকশন দিয়ে প্রুফ করতে হবে। জেনারেলাইজড ইন্ডাকশন দিয়ে আমরা শুরুতে ধরে নেব যে let p of n এটা হচ্ছে n minus n। ওকে, সো এই স্টেটমেন্টটাকে আমরা p of n হাইপোথিসিস দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সো আমাদেরকে প্রুফ করতে হবে আসলে or all n greater than or equal 4 p of n, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। Okay? এটা প্রুফ করার জন্য আমরা আগের মতোই বেসিস স্টেপে যাব। বেসিস স্টেপে কার জন্য প্রুফ করব, n is equal to 4 এর জন্য। আগে আমরা বেসিস স্টেপে n is equal to 1 এর জন্য প্রুফ করতাম, এখন n is equal to 4 এর জন্য প্রুফ করব। ওকে, যেহেতু n এর ভ্যালুটা শুরু হবে 4 থেকে, তাহলে p of 4 এটা আসলে কি হবে, to the power 4 equals 16 less than n factorial যদি বলি তাহলে 4 factorial is equal to 24। তার মানে এই স্টেটমেন্টটা ট্রু। সো p of 4 is true। নাও ইন্ডাকটিভ স্টেপে যদি যাই, আমাদেরকে প্রুফ করতে হবে for all possible k is greater than or equal 4 if p of k is true, then p of k plus 1 will be also true. So let us consider that p of k is true. Which means to the power k is less than k factorial. Okay, now we have to prove that p of k plus 1 is also true. That means we have to prove that to the power k plus 1 is less than k plus 1 factorial. এই পয়েন্টে আসলে এটা আমাদেরকে প্রুফ করতে হবে, এন্ড এটা আমাদের অলরেডি ধরা আছে যে এটা ট্রু। এটাকে ইউজ করে আমরা এটাতে আসার চেষ্টা করি। সো এটা কিভাবে করতে পারি আমরা, দুই পাশে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেই। তার মানে 2 টাইমস টু দি পাওয়ার k লেস দেন 2 টাইমস k ফ্যাক্টোরিয়াল। এটা তো করতে পারি। এখানে আমরা বলবো যে মাল্টিপ্লাইং বাই মাল্টিপ্লাইং ইচ সাইড উইথ 2। স্যার p of k plus 1 is also true, এটা কেমনে লিখলাম স্যার? মানে এটা আসলে প্রুফ করতে হবে স্যার বুঝছি স্যার। এটাকে আমাদেরকে প্রুফ করতে হবে। ওকে, নাও এই পাশে দেখি বাম পাশে আসলে কি থাকবে। বাম পাশটাকে আমরা 2 টু দি পাওয়ার k plus 1 লিখতে পারি। এখন ডান পাশটাতে আসলে কি করতে পারি, দেখেন ডান পাশে অলরেডি যেহেতু বলছি যে k এর ভ্যালু হচ্ছে 4 এর চেয়ে বড়, রাইট? তাহলে আমরা বলতে পারি k এর ভ্যালু আসলে 2 এর চেয়ে বড়, বা কিভাবে বলতে পারি 2 লেস দেন k। এখানে দেখেন একটা 2 আছে, তাহলে 2 টাইমস k ফ্যাক্টোরিয়াল যদি এই বাম পাশের অঙ্কের চেয়ে বড় হয়, তাহলে k টাইমস k ফ্যাক্টোরিয়াল বাম পাশের অঙ্কের চেয়ে বড় হবে। অর সরি k না, আসলে k plus 1। এখানে দেখেন 2 is less than যদি k হয়, তাহলে হচ্ছে 2 is less than k plus 1 ও বলা যেতে পারে, রাইট? যেহেতু k এর ভ্যালু অলরেডি 4 এর চেয়ে বড়। সো k এর ভ্যালু যদি ফর এক্সাম্পল 8 হয়, ধরে নিই k এর ভ্যালু হচ্ছে 8, তাহলে এখানে আমরা কি বলতে পারি 2 is less than 9, এটা তো বলা যেতে পারে। আর যেহেতু k এর ভ্যালু আমরা 8 ধরে নিচ্ছি, তাহলে দেখেন এদিকে আসলে এটা কি হবে, এই লাইনটা আসলে এই লাইনটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 2 টাইমস টু দি পাওয়ার 8 k এর ভ্যালু 8 ধরে নিচ্ছি লেস দেন
2 টাইমস সরি 2 টাইমস না এটা হ্যাঁ 2 টাইমস কে এর ভ্যালু 8 ধরে নিচ্ছি, সো 8 ফ্যাক্টোরিয়াল। নাও এখান থেকে আমরা বলতে পারি না যে কে প্লাস কে ভ্যালু যদি 8 হয় তাহলে কে প্লাস 1 হচ্ছে 9। তাহলে এটা যদি ট্রু হয় তার মানে এখান থেকে আমরা এটাও লিখতে পারি 2 টাইমস টু দি পাওয়ার 8 লেস দেন 9 টাইমস 8 ফ্যাক্টোরিয়াল। এটা তো লেখা যায়, রাইট? এখানে 2 টাকে আমরা 9 দিয়ে রিপ্লেস করে দিলাম। সো এটা যেহেতু এইভাবে লেখা যায়, সো এখানে আমরা এই 2 এর জায়গায় কে প্লাস 1 লিখতে পারি, সো দ্যাট বাম পাশে থাকবে আমাদের 2 টাইমস কে প্লাস 1 আর ডান পাশে কে প্লাস 1 টাইমস কে ফ্যাক্টোরিয়াল। এটাকে কি লেখা যায়? লাইক 9 টাইমস 8 ফ্যাক্টোরিয়াল, এটাকে 9 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? আপনারা জানেন তো এই রিলেশন, ফ্যাক্টোরিয়ালের রিলেশন হচ্ছে এরকম যে n ফ্যাক্টোরিয়ালকে লেখা যাচ্ছে n টাইমস n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো 9 টাইমস 8 ফ্যাক্টোরিয়ালকে 9 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, বা এখানে কে প্লাস 1 টাইমস কে ফ্যাক্টোরিয়ালকে কে প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এটা লেখা যায়। সো Sir, আলটিমেটলি দেখেন, হ্যাঁ বলেন, কে প্লাস ওয়ানটা একটু বুঝাই দেন স্যার। ওই যে এই কে প্লাস 1 কিভাবে আসছে? জি স্যার। আচ্ছা, এই লাইনটা আসছে এই লাইন থেকে, রাইট? সো এই লাইনটা আমি আরেকবার লিখি। আমাদের এক পাশে ছিল 2 টাইমস টু দি পাওয়ার কে, অন্য পাশে ছিল 2 টাইমস কে ফ্যাক্টোরিয়াল। নাও এখানে একটা জিনিস খেয়াল করেন, এই পাশটা অলরেডি বড় এই পাশের চেয়ে, এবং এটা 2 দিয়ে মাল্টিপ্লাইড হওয়ার পরেই আসলে বড় হয়েছে। এখন এই অংশটাকে যদি 2 এর চেয়ে বড় আরো কোনো ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করি, লাইক এটাকে আমরা এটা লিখতে পারি না 2 টাইমস টু দি পাওয়ার কে ইজ লেস দেন 3 টাইমস কে ফ্যাক্টোরিয়াল। এটা তো ট্রু হবে, এটা যদি ট্রু হয় এটা ট্রু হবে। আবার 2 টাইমস টু দি পাওয়ার কে, এটা এই বাম পাশে অলওয়েজ ফিক্স থাকতেছে আর ডান পাশে ভ্যালুগুলো বাড়াচ্ছি, 4 টাইমস কে ফ্যাক্টোরিয়াল। এটা তো লেখা যায়, লেখা যায় না? ইয়েস স্যার। তো সিমিলারলি আমরা এটাকে এভাবে লিখতে পারি 2 টাইমস টু দি পাওয়ার কে লেস দেন কে প্লাস 1 ইনটু কে ফ্যাক্টোরিয়াল। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা এখানে ছিলাম। তো আমরা যেটা প্রুফ করতে চেয়েছিলাম এই যে এই অংশটুকু প্রুফ করতে চেয়েছিলাম, তো সেই অংশটুকু এখানে দেখেন চলে আসছে। তো এই অংশটুকু যখন চলে আসবে, তো এরপরে আমরা বলতে পারি সো দ্যাট পি অফ কে প্লাস 1 ইজ ট্রু, যেটা আমরা শুরুতে প্রুফ করতে চেয়েছিলাম, এই যে এখানে বলেছিলাম যে এটা প্রুফ করতে হবে। তো পি অফ কে প্লাস 1 যদি ট্রু হয় তাহলে সামারিতে আমরা বলতে পারি যে by proof by induction we can say that P of n is true for all n greater than or equal 4. Okay, স্যার এই যে লিস্ট দেন যেগুলো আমরা বুঝে করতেছি এগুলোর জন্য সাইড নোট কি দেওয়ার কোনো প্রয়োজন আছে? মানে দিলে কিরকম ভাবে দিব? এগুলো তো আসলে সাইড নোট দেখেন, আমি যখন প্রুফ করতেছি তখন তো আমি আসলে বলতেছি যে কোন কাজটা কেন করলাম, এই জন্য আমি কিন্তু লিখতেছি কম। জি স্যার, বাট এইগুলো তো স্যার সাইড নোট দিতে গেলে বাংলায় অনেকখানি লেখা লাগে। বাংলায় লিখবেন কেন, ইংরেজিতে লিখবেন। মানে ওই তো ইংলিশে অনেকখানি লেখা লাগে আর কি, এটাই। অনেকটুকু লেখা যদি প্রয়োজন মনে করেন তাহলে অনেকটুকু লিখতে হবে আসলে। আর যদি অল্প কথা আসলে বুঝাইতে পারেন, এখানে আসলে অনেক বেশি বলা লাগবে না, যেহেতু এখানে আপনি একটা ম্যাথ প্রুফ করতেছেন, ম্যাথে আসলে অনেক কথা বলতে হয় না। মোটামুটি চেষ্টা করবেন যে অল্প কথা অনেক কিছু বুঝাইতে, ঠিক আছে? আপনারা স্লাইডটা একটু খুলে দেখেন, দেখবেন যে স্লাইডে খুব কম্প্যাক্ট কথাবার্তা দিয়ে অনেক কিছু বুঝিয়েছে, ঠিক আছে? তো আমরা একটা জেনারেলাইজড কেসও দেখে ফেললাম। এরপরে আমাদের টপিক ছিল সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, বা আমি এখানে লিখেছিলাম স্ট্রং ইন্ডাকশন। স্ট্রং ইন্ডাকশন এটাকে বলা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল
অফ ইন্ডাকশন। তো এর আগে আমরা যেটা দেখেছিলাম বা যেটা দেখে আসতেছিলাম ওইটা ছিল আসলে ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। এখন স্ট্রং ইন্ডাকশন বা সেকেন্ড প্রিন্সিপাল ইন্ডাকশন ফার্স্ট ইন্ডাকশন কিভাবে ডিফারেন্ট, আমি ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশনটা একবার দেখাই। আর দেখেন ওইখানে আমরা কি প্রুফ করতাম, P of 1 is true বেসিস স্টেপে। তারপরে স্টেপে আমরা প্রুফ করতাম যে ফর অল পসিবল অফ k greater than or equal 1 if P of k is true, then এখান থেকে আমরা প্রুফ করতাম যে P of k plus 1 will be also true। এটা যদি প্রুফ হয়ে যেত তখন এখান থেকে আমরা কনক্লুশন টানতে পারতাম যে এই দুইটা যদি ট্রু হয় তাহলে for all value of n greater than or equal 1 P of n is true। এটা ছিল হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। সেকেন্ড প্রিন্সিপালটা হচ্ছে একটু ডিফারেন্সটা হচ্ছে প্রথম কেসটায় কোনো চেঞ্জ নাই, P of 1 ট্রু, এটা আমাদেরকে প্রুফ করতে হবে বেসিস স্টেপে। বাট পরের স্টেপটাতে ফর অল পসিবল অফ k is greater than or equal 1, এখানে শুধুমাত্র P of k যদি ট্রু হয় which implies যে P of k plus 1 ও ট্রু হবে। তো এখানে বাঁ পাশে একটা অংশই আছে, কিন্তু এইখানে যেটা আমাদেরকে প্রুফ করতে হবে সেটা হচ্ছে P of 1 প্রুফ করতে হবে, এটা যদি ট্রু হয়, P of 2 যদি ট্রু হয়, এন্ড এভাবে যদি যেতে যেতে এক সময় P of k ট্রু হয়, সবগুলো যদি ট্রু হয় তখন হচ্ছে আমাদের P of k plus 1 ট্রু হবে। তো এই দুটাকে আমরা সামারি করব যে so that for all possible of n greater than or equal 1 P of n will be true। সো এই অংশটা দেখেন, আমরা এটাকে বলি হচ্ছে প্রিমিস, এটাকে বলি কনক্লুশন। সো এখানে প্রিমিসে শুধুমাত্র P of k ছিল, কনক্লুশন ছিল P of k plus 1, আর এখানে কনক্লুশনটা সেম রয়ে গেছে, কিন্তু প্রিমিসে দেখেন শুধুমাত্র একটা জিনিস প্রুফ করলে হবে না, P of k প্রুফ করলে হবে না, আমাদেরকে ধরে নিতে হবে যে এই যে P of 1 P of 2 P of 3 এভাবে করে করে P of k পর্যন্ত সবগুলাই ট্রু। যদি সবগুলা ট্রু হয় তখন কনক্লুশনে আমাদের প্রুফ করতে হবে যে P of k plus 1 ট্রু। সো চেঞ্জটা আসলে এখানেই। ওকে, সো এটা যদি আমরা প্রুফ করতে পারি, হ্যাঁ, তো এটা আসলে এই অংশটা স্ট্রঙ্গার। এখানে শুধুমাত্র k এর জন্য আমরা প্রুফ করতেছিলাম, এখানে হচ্ছে অল পসিবল ভ্যালুর জন্য প্রুফ করতেছি। সো এর জন্য এই যে এই কেসটাকে বা এই প্রিন্সিপালটাকে স্ট্রং ইন্ডাকশন বলা হয়। ওকে, কারণ যদি কোশ্চেন থাকে আমরা একটা एग्जांपल দেখলে একটু ভালো বুঝতে পারবো। আমরা থার্ড एग्जांपलটা দেখি। एग्जांपल নাম্বার 3। এই एग्जांपलটা একটু কঠিন হবে, আপনারা একটু মানে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওকে, এইখানে एग्जांपलটা হচ্ছে যে for all possible value of n greater than or equal 1, okay, any number n can be represented as a product of a series of prime number। মানে হচ্ছে যে n এর চেয়ে বড় যে কোনো নাম্বারকে, n এর চেয়ে বড় 2 3 4 5 যে কোনো নাম্বারকে প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, p1 p2 p3 ডট 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 আপ টু ps। ওকে, এই যে এটা হচ্ছে প্রোডাক্ট সাইন। সরি, এখানে তো আসলে এই প্রোডাক্ট সাইনটার দরকার নেই আসলে। ক্যাপিটাল পাই, হ্যাঁ, ক্যাপিটাল পাই। n কে আসলে এভাবে রিপ্রেজেন্ট করা যায়, n is equal to p1 p2 p3 up to ps, বা n equals product of pi, where s I is greater than or equal 1 less than or equal s। ওকে, যেমন আমরা বলতে পারি যদি n এর ভ্যালু 2 হয়, তো 2 তো আসলে ইটসেলফ একটা প্রাইম নাম্বার। n এর ভ্যালু যদি 3 হয়, 3 ইটসেলফ একটা প্রাইম নাম্বার। n এর ভ্যালু যদি 4 হয় তাহলে এটাকে লেখা যায় 2 times 2, তাহলে দুইটা প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসেবে প্রকাশ করা যায়। n এর ভ্যালু যদি 5 হয় এটা একটা প্রাইম নাম্বার, সো 5ই থাকবে। n এর ভ্যালু যদি 6 হয়,
6 হচ্ছে 2 টাইমস 3, 2 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 3 হচ্ছে একটা প্রাইম নাম্বার। তারপরে n এর ভ্যালু যদি 7 হয়, 7 হচ্ছে একটা প্রাইম নাম্বার, n এর ভ্যালু যদি 8 হয়, তাহলে 8 কে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? 2 টাইমস 2 টাইমস 2, তিনটা প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। and যদি 9 হয়, 9 হচ্ছে 3 টাইমস 3, তাহলে দুইটা প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসেবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। ওকে, and এর ভ্যালু যদি 10 হয়, তাহলে এটা হচ্ছে 2 টাইমস 5, মানে 2 আর 5, যেটা মাল্টিপ্লিকেশন হিসেবে সে অন্য একটা নাম্বার নেই। যদি n এর ভ্যালু 48 হয়, 48 কে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? 2 4 8 16 3 16 48। সো এখানে দেখেন 4টা 2 একটা 3, 5টা টাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। সো এভাবে যে কোনো নাম্বারকে, নাম্বারটা যতই হোক না কেন, নাম্বারটাকে সিরিজ অফ প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসেবে রিপ্রেজেন্ট করা যাবে। সো এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটাকে আমাদেরকে প্রুফ করতে হবে। বুঝতে পেরেছি? তো এই স্টেটমেন্টটাকে যদি আমরা প্রুফ করতে চাই, এখানে দেখেন n এর ভ্যালু আসলে একের চেয়ে বড় বলতেছি, তার মানে n এর ভ্যালু আসলে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটার জন্য প্রুফ করতে হবে। প্রুফটা দেখি। সো ধরে নেই that p of n is ওই যে স্টেটমেন্টটা যে n can be represented, or এটা আমরা কিভাবে শর্ট ফর্মে দেখাতে পারি, n equals to sum of pi where I is greater than or equal 1, less than or equal s, and each pi is a prime number. ওকে, সো এটা হচ্ছে আমাদের স্টেটমেন্টটা। সো এটা হচ্ছে আমাদেরকে প্রুফ করতে হবে ফর অল পসিবল ভ্যালু অফ n গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটার জন্য, রাইট? এটা আমাদেরকে প্রুফ করতে হবে। প্রুফের বেসিস স্টেপে যদি আমরা যাই, বেসিস স্টেপ তো আগের মতই, যে n equals to 2 এর জন্য আমরা প্রুফ করব p of 2 is true কিনা। এটা আসলে আমরা এইভাবে বলতে পারি 2 is also true, মানে 2 তো itself একটা প্রাইম নাম্বার। সো এখানে আমরা s is equal to 1 এভাবে বলতে পারি, তার মানে n is equal to p1 whereas p1 is equal to 2। এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে p of 2 is true। p of 2 এই স্টেটমেন্টটা ট্রু। এই স্টেটমেন্টটা আসলে কি প্রকাশ করবে, যে ট্রুটা হচ্ছে যে কোনো সংখ্যক প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসেবে এক্সপ্রেস করা যায়। সো এটা তো এক্সপ্রেস করাই যাচ্ছে যদি ইটসেলফ একটা প্রাইম নাম্বার হয়। ইন্ডাকটিভ স্টেপে যদি যাই, এটা একটু ডিফিকাল্ট হবে। ইন্ডাকটিভ স্টেপে আমাদেরকে কি প্রুফ করতে হবে? প্রুফ করতে হবে যে ফর অল পসিবল অফ k গ্রেটার দেন অর ইকুয়াল টু, if p of 1 true and p of 2 true, আচ্ছা এটা p of 1 থেকে শুরু হবে না, p of 2 থেকে শুরু হবে, 2 3 4 এগুলো যদি ট্রু হয় এবং এভাবে করে করে যদি p of k হয়, তাহলে p of k plus 1 এটা ট্রু হবে। তো আমাদেরকে এখানে ইন্ডাকটিভ হাইপোথিসিস হিসেবে ধরে নিতে হবে যে এখানে যেই বাম পাশের অংশটা আছে প্রিমিস, এটা ট্রু। এটা ট্রু ধরে ডান পাশের যে অংশটুকু আছে কনক্লুশন, এটা ট্রু প্রমাণ করতে হবে। তো আমরা ধরে নেই যে বাম পাশের অংশটা ট্রু, তার মানে 2 থেকে কে পর্যন্ত, 2 3 আপ টু কে পর্যন্ত এই নাম্বারগুলোকে
সাম অফ প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস হিসেবে এক্সপ্রেস করা যায়। ওকে, নাও এটা যদি করা যায় তাহলে আমাদেরকে দেখাইতে হবে যে কে প্লাস ওয়ান কেও প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস হিসেবে এক্সপ্রেস করা যাবে। ওকে, এটা প্রুফ করতে হবে, আর এটা আমরা ধরে নিচ্ছি এই পাশের অংশটা। নাও এই পাশের অংশটা যদি আমরা ধরে নেই, তার মানে কে যদি একটা প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস এর মাল্টিপ্লিকেশন হিসেবে ইয়ে করা যায়, এক্সপ্রেস করা যায়, তো এখান থেকে আমরা লিখতে পারি কে শুড বি লাইক প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস, যেখানে আই হচ্ছে 1 থেকে বড়, এস হচ্ছে ছোট। নাও আমাদেরকে প্রুফ করতে হবে যে কে প্লাস ওয়ান কেও প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস হিসেবে এক্সপ্রেস করা যায়। এখন কে প্লাস ওয়ান এটা যদি ইটসেলফ একটা দুইটা কেস হইতে পারে, যে আমরা যদি একটা নাম্বার দিয়ে এক্সাম্পল হিসেবে নেই, সাপোজ কে হচ্ছে 30, ঠিক আছে। নাও তাহলে কে প্লাস ওয়ান কত হবে? 31। এখন 31 এর দুইটা কেস হতে পারে, যে এটা ইটসেলফ একটা প্রাইম নাম্বার, অথবা এটা একটা প্রাইম নাম্বার না, নট এ প্রাইম নাম্বার। এরকম দুইটা কেস হতে পারে। সো কে প্লাস ওয়ান যদি ইটসেলফ একটা প্রাইম নাম্বার হয়, সেই ক্ষেত্রে কে প্লাস ওয়ান কে তো আসলে কে প্লাস ওয়ান একটা প্রাইম নাম্বারই, এটা হিসেবে এক্সপ্রেস করা যায়। সেক্ষেত্রে এস হচ্ছে 1 হবে, পি অফ 1 এটা হচ্ছে কে প্লাস ওয়ান হবে, সো এন কে পি অফ 1 এভাবে এক্সপ্রেস করা যায়। ওকে, প্রোডাক্ট অফ প্রাইম নাম্বার হিসেবে এক্সপ্রেস করা যায়। আর যদি পি অফ কে প্লাস ওয়ান প্রাইম নাম্বার না হয়, যদি এটা প্রাইম নাম্বার হয়ে যায় তাহলে তো ভালো, যদি প্রাইম নাম্বার যদি না হয় তাহলে আমাদেরকে আসলে দেখাতে হবে এটা কি প্রোডাক্ট অফ প্রাইম নাম্বার হিসেবে এক্সপ্রেস করা যায়। এখন কে প্লাস ওয়ান যদি প্রাইম নাম্বার না হয়, তাহলে অবশ্যই এটাকে যে কোনো দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসেবে বা প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করা যাবে। যে কোনো নাম্বার যদি প্রাইম নাম্বার না হয়, সাপোজ 32 যদি প্রাইম নাম্বার না হয়, তাহলে এটাকে দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসেবে এভাবে প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করা যাবে। বা এটা যদি 34 হয়, তাহলে এটাকে দুইটা নাম্বারের প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করা যাবে। সিমিলারলি কে প্লাস ওয়ান যদি প্রাইম নাম্বার না হয়, এটাকে দুইটা নাম্বারের প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করা যাবে, যে দুইটা নাম্বারকে আমরা বলবো এ এবং বি। স্যার একটা নাম্বারের প্রোডাক্টও তো হইতে পারে 25 যদি হয়, হ্যাঁ 25 কে দুইটা নাম্বারের প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করা যায় না, আমরা এটাকে দুইটা নাম্বারের প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করব। আমার পয়েন্ট হচ্ছে ওইটা, যেখানে প্রত্যেকটা নাম্বার আবার কে এর চেয়ে ছোট হবে। দেখেন আমরা অলরেডি ধরে নিছি 2 থেকে শুরু করে আপ টু কে, এই নাম্বারগুলো আসলে প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস হিসেবে দেখানো যায় বা এক্সপ্রেস করা যায়। এবং কে প্লাস ওয়ানটাকে আমরা প্রুফ করার চেষ্টা করতেছি। তাহলে কে প্লাস ওয়ান যদি একটা প্রাইম নাম্বার হয়, তাহলে তো প্রুফের কিছু নাই। আর যদি প্রাইম নাম্বার না হয়, সেক্ষেত্রে এটাকে দুইটা নাম্বারের প্রোডাক্ট হিসেবে দেখাতে পারবি, এ এবং বি, যেখানে এ এবং বি প্রত্যেকেই 2 থেকে বড় এবং কে থেকে ছোট হবে। ওকে, এত অবভিয়াস। নাও কে থেকে যদি বড় হয়ে যায়, তখন তো আসলে এখানে এই নাম্বার এই পাঁচটা আর এই পাঁচটা ইকুয়াল হবে না। নাও যেহেতু এ হচ্ছে কে এর চেয়ে ছোট, বি ও হচ্ছে কে এর চেয়ে ছোট, তাহলে অবভিয়াসলি আমি অলরেডি হাইপোথিসিস হিসেবে ধরে নিয়েছি 2 থেকে কে পর্যন্ত নাম্বারগুলোকে প্রোডাক্ট অফ প্রাইম নাম্বার হিসেবে দেখানো যায়। সো এটাকে আমরা এইভাবে দেখাইতে পারি, পি অফ 1 পি অফ 2 ডট 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 আপ টু পি অফ কিউ। আর বিটাকে আমরা এইভাবে দেখাইতে পারি, পি অফ 1 সরি এটাকে এইভাবে দেখাতে পারি, কিউ অফ 1, এটাকে কিউ না বলে এটাকে আমরা এক্স বলি, কিউ অফ 2 ডট 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 কিউ অফ ওয়াই। ওকে, হাইপোথিসিস অনুসারে আমরা বলতে পারি যে এ এবং বি কে প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস হিসেবে এক্সপ্রেস করা যায়। নাও
দুইটা অংশ যদি আমরা এইখানে বসায় দিই তাহলে k প্লাস 1 এটাকে কি লেখা যাবে p of 1 p of 2 ডট 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 p of x আর b এর জন্য আসবে হচ্ছে q of 1 q of 2 ডট 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 q of y আর যেখানে এইগুলা ছিল এই যে p1 p2 px এগুলো প্রত্যেকটা ছিল প্রাইম নাম্বার আবার b এর জন্য q1 q2 qy এই প্রত্যেকটা ছিল এক একটা প্রাইম নাম্বার সো সবগুলো যেহেতু প্রাইম নাম্বার এবং k প্লাস 1 এর রিপ্রেজেন্টেশন দেখেন সবগুলো প্রাইম নাম্বারই আসছে সো এখান থেকে আসলে বলা যায় যে k প্লাস 1 কে প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস হিসেবে দেখানো যেতে পারে ওকে সো আমাদের প্রুফ আসলে হয়ে গেছে এটাই আমরা বের করতে চাচ্ছিলাম সো এখান থেকে আমরা বলতে পারি ইউজিং স্ট্রং ইন্ডাকশন উই ক্যান সে দ্যাট ফর অল ভ্যালু অফ n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু p অফ n আচ্ছা এখান থেকে আগে এটা যেহেতু আসে সো আমরা এখান থেকে বলতে পারি p অফ k প্লাস 1 ইজ ট্রু সো এই দুটাকে কম্বাইন করে পরে আমরা থার্ড লাইনে বলবো যে p অফ n ইজ ট্রু ঠিক আছে এবার বলেন তাহলে যদি কোনো ডাউট বা কোয়েরি থাকে স্যার আবার একটু স্যার রিক্যাপ করে দেন। এই পুরো জিনিসটা ইয়েস স্যার। আচ্ছা একদম শুরু থেকে আসে আমি আরেকবার লিখতেছি তো আমাদের একদম শুরুতে ছিল যে যে কোনো নাম্বার n যদি হয় n কে সাম অফ প্রাইম নাম্বার হিসেবে এক্সপ্রেস করা যাবে সরি প্রোডাক্ট অফ প্রাইম নাম্বার হিসেবে প্রোডাক্ট অফ প্রাইম নাম্বার হচ্ছে এটাকে আমরা এভাবে দেখাইতে পারি যেখানে i হচ্ছে 1 থেকে আপ টু s পর্যন্ত হইতে পারে সো এইটাই আমাদেরকে প্রুফ করতে হবে ফর অল পসিবল ভ্যালু অফ n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সো এখানে আমরা বেসিস কেসে আমরা n এর ভ্যালু 2 দিয়ে প্রুফ করছি যে বেসিস কেসটা 2 হবে n এর ভ্যালু যদি 2 হয় তাহলে 2 কে তো আসলে 2 এইভাবেই দেখানো যায় 2 যেহেতু একটা প্রাইম নাম্বার সো আলটিমেটলি n কে এইভাবে এটাকে আমরা p1 বলতে পারি n is equal to p1 এইভাবে দেখাতে পারি সো p1 একটা নাম্বারও আসলে এই যে এই রুলসটা ফলো করতে পারে ওকে s এর ভ্যালু আসলে শুধুমাত্র 1 হবে সেই ক্ষেত্রে আচ্ছা সো বেসিস কেসটা ট্রু হচ্ছে তারপরের কেসে আমরা ধরে নিচ্ছি যে ফর অল পসিবল ভ্যালু অফ k গ্রেটার দ্যান অর ইকুয়াল টু p of 2 p of 3 এটা থেকে শুরু করে আপ টু p of k হচ্ছে ট্রু এটা যদি ট্রু হয় এটা আমরা ধরে নেব এবং দেখাবো যে এই অংশটা ট্রু হলে p of k plus 1 ট্রু হবে এটা আসলে কি মিন করে যে 2 3 থেকে শুরু করে আপ টু k পর্যন্ত এই ভ্যালুগুলোকে আমাদের এই প্রোডাক্ট অফ টাইম নাম্বার হিসেবে এক্সপ্রেস করা যায় প্রত্যেকটাকে প্রোডাক্ট অফ টাইম নাম্বার হিসেবে এক্সপ্রেস করা যায় সেখান থেকে আমাদেরকে দেখাতে হবে যে k plus 1 যে নাম্বারটা আছে এইটাকেও প্রোডাক্ট অফ টাইম নাম্বার হিসেবে এক্সপ্রেস করা যাবে নাও k plus 1 কে এক্সপ্রেস করা যায় কিনা এটা আমরা টেস্ট করতে যাচ্ছি এটার ক্ষেত্রে দুই ধরনের কেস হতে পারে এটা যদি ইটসেলফ একটা প্রাইম নাম্বার হয় তাহলে তো এটা তো অলরেডি প্রোডাক্ট অফ প্রাইম নাম্বার হিসেবে আছেই আর যদি প্রাইম নাম্বার না হয় সেই ক্ষেত্রে k plus 1 কে ab এইভাবে দেখাইতে পারি k plus 1 is equal to ab যেখানে অবশ্যই a এবং b এই দুইটা নাম্বারই k plus 1 এর চেয়ে ছোট হবে তার মানে দুইটা নাম্বারই এরকম হবে এক থেকে বড় k plus 1 এর চেয়ে ছোট বা এটাকে আমরা এইভাবে দেখাইতে পারি আর b ও হবে থেকে বড় k এর সমান অথবা ছোট এখন যেহেতু a এবং b দুইটাই আসলে এই রেঞ্জের মধ্যে পড়ে গেছে এবং আমরা আগে থেকে ধরে নিছিলাম যে এই রেঞ্জের মধ্যে যে কোনো নাম্বারই হচ্ছে প্রোডাক্ট অফ প্রাইম নাম্বার হিসেবে দেখানো যায় তার মানে a এবং b কে প্রোডাক্ট অফ প্রাইম নাম্বার হিসেবে দেখানো যাবে যদি দেখানো যায় তাহলে সেগুলোকে আমরা এইভাবে দেখাতে পারি a হচ্ছে p1 p2 ডট ডট আপ টু px আর b হচ্ছে q1 q2 ডট ডট আপ টু qy যেখানে p1 থেকে px পর্যন্ত সবগুলা নাম্বারই প্রাইম নাম্বার q1 থেকে qy পর্যন্ত সবগুলা নাম্বার হচ্ছে এক একটা প্রাইম নাম্বার তো এটা যদি হয় তাহলে k plus 1 কি ছিল প্রোডাক্ট অফ ab
তাহলে এর ভ্যালু যদি বসায় দেই p1 p2 আপ টু px পর্যন্ত, আর b এর ভ্যালু যদি বসায় দেই তাহলে হবে q1 q2 আপ টু qy পর্যন্ত। তাহলে আমরা দেখি এই সবগুলোই তো মাল্টিপ্লাইড হয়েছে এবং সবগুলো আসলে প্রাইম নাম্বার, তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি এটা হচ্ছে প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস, অর এটাকে কিউ না বলে আমরা বলবো আসলে পি অফ জে, এটা এভাবে বলতে পারি, whereas জে হচ্ছে অনেক চেয়ে বড় প্রেস পর্যন্ত। আচ্ছা, তার মানে কে প্লাস ওয়ান কে প্রোডাক্ট অফ প্রাইম নাম্বার হিসেবে দেখানো যাচ্ছে। সো আমাদের তো আসলে এটাই প্রুফ করার দরকার ছিল। সো পি অফ কে প্লাস ওয়ান ইজ ট্রু, এবং এখান থেকে বলতে পারি আমরা যে all possible value of n, p of n is true. ওকে, ইয়েস স্যার। এটা ছিল আমাদের টোটাল প্রুফটা। আচ্ছা, এখানে p1 p2 কি অলওয়েজ ডিফারেন্স হবে, মানে ডিফারেন্ট হবে প্রাইম নাম্বার? কোনটা? এগুলা ডিফারেন্ট হইতে হ্যাঁ। পারে, সেমও হইতে পারে। যেমন আমরা যদি 8 এর কথা চিন্তা করি, 8 কে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 2 টাইমস 2 টাইমস 2। এখানে দেখেন যে তিনটা প্রাইম নাম্বার আছে তিনটাই সমান। সো p1 p2 এগুলা ডিফারেন্টও হইতে পারে, সেমও হইতে পারে। এখানে s টা কিসের রেঞ্জ, মানে s এর কি কোনো ইয়া আছে? ও আচ্ছা, এসটা হচ্ছে যে এখানে যতগুলা ভ্যালু হবে, যেমন এটাকে 1 যদি বলি, এটা 2 বলি, এভাবে 3 4 5 6 বলি, যে ম্যাক্সিমাম যতগুলা এখানে প্রাইম নাম্বার থাকবে এস হচ্ছে সেই নাম্বারটা। ওকে, যেমন এই ক্ষেত্রে 8 কে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এটা হবে p1, এটা হবে p2, এটা হবে p3। তাহলে এটাকে আমরা সাম অফ pi বলতে পারি, যেখানে i এর ভ্যালু হচ্ছে 1 থেকে শুরু হবে আপ টু 3 তে যে শেষ হবে, সেই 3 টাই আসলে এস। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, ইন্ডাকশনের আজকের একটা লাস্ট এক্সাম্পল দেখব। লাস্ট এক্সাম্পলটা একটু ইন্টারেস্টিং। এক্সাম্পলটা আমি একটু বাংলায় বলার চেষ্টা করি। সাপোজ আপনি একটা দোকানে গেলেন, আচ্ছা দোকানে না, সাপোজ আপনি একটা পোস্ট অফিসে গেলেন। তো পোস্ট অফিসে আপনি একটা চিঠি পোস্ট করবেন। চিঠি যদি পোস্ট করতে চান, চিঠির উপর হচ্ছে পোস্ট কার্ড লাগাতে হবে। কারণ পোস্ট কার্ড হচ্ছে, কত টাকার পোস্ট কার্ড লাগাবেন এটা ডিপেন্ড করে যে আপনি চিঠিটা কোথায় পাঠাবেন। যদি চিঠিটা আপনি পার্শ্ববর্তী জেলায় পাঠান, তাহলে ধরেন একটা অ্যামাউন্টের পোস্ট কার্ড আপনাকে এখানে অ্যাড করতে হবে। যদি দেশের বাইরে পাঠান, তাহলে বেশি টাকার পোস্ট কার্ড এখানে আপনাকে অ্যাড করতে হবে, রাইট? সো ধরেন পোস্ট অফিসে দুই ধরনের স্ট্যাম্প আছে, একটা হচ্ছে 4 টাকার স্ট্যাম্প, একটা হচ্ছে 5 টাকার স্ট্যাম্প। এখন আপনি যে স্ট্যাম্প এখানে অ্যাড করবেন, ওকে, এই স্ট্যাম্প গুলার প্রাইস যদি 12 টাকার বেশি হয়, মোর দেন 12 টাকা যদি হয়, তাহলে এটা শুধুমাত্র এই 4 টাকা এবং 5 টাকা স্ট্যাম্প দিয়েই আসলে এই 12 টাকা বা তার চেয়ে বড় যে কোনো টাকার অ্যামাউন্ট আসলে ফিল আপ করা পসিবল। যদি 12 চেয়ে ছোট হয় সেক্ষেত্রে ভিন্ন কেস, কিন্তু যদি 12 অথবা 12 চেয়ে বড় যে কোনো অ্যামাউন্ট হয়, সেক্ষেত্রে 4 টাকা এবং 5 টাকার যে কোনো সংখ্যক পোস্ট কার্ড দিয়ে এই অ্যামাউন্টটা ফিল আপ করা পসিবল। স্টেটমেন্টটা বুঝতে পারছেন? সাপোজ আপনি পোস্ট কার্ড এখানে টোটাল স্ট্যাম্প লাগাবেন হচ্ছে 12 টাকার। তো 12 টাকা পোস্ট কার্ড আপনি কিভাবে দিতে পারেন? যে 4 টাকা 4টা স্ট্যাম্প দিয়ে তো করা যায়, 4 যোগ 4 যোগ 4, রাইট? যদি 13 টাকা হয় সেক্ষেত্রে কত, কিভাবে আপনি এটা ফিল আপ করবেন? 4 যোগ সেকেন্ড 4 আর লাস্টেরটা 5। সো দুইটা 4 টাকার স্ট্যাম্প আর একটা 5 টাকার স্ট্যাম্প দিয়ে 13 টাকার স্ট্যাম্প বা 13 টাকার পোস্ট কার্ড ক্রিয়েট করবেন। যদি 14 টাকার হয়
সেক্ষেত্রে কি করবেন, একটা 4 টাকা আর দুইটা 5 টাকার স্ট্যাম্প আপনি জুড়ে দিবেন। যদি 15 টাকার হয় সেক্ষেত্রে কি করবেন, 3টা 5 টাকার স্ট্যাম্প জুড়ে দিবেন। যদি 16 টাকার হয় সেক্ষেত্রে কি করবেন, তাহলে এই যে 3টা 5 টাকার স্ট্যাম্প এই পুরোটাই উঠে 4টা 4 টাকার স্ট্যাম্প জুড়ে দিবেন। যদি 16 টাকার জায়গায় 17 টাকা হয় সেক্ষেত্রে একটা 4 টাকা সরায়ে ওটাকে 5 টাকা করে দিবেন, তাইলে তো হলো 4 4 যোগ 5। ওকে, সো দ্যাট যে কোনো অ্যামাউন্টই এই 4 টাকা এবং 5 টাকা স্ট্যাম্প দিয়ে ফিল আপ করা পসিবল। তো এই স্টেটমেন্টটাকেই আপনাদেরকে প্রুফ করতে হবে। বললাম, আচ্ছা কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এখনই আস্ক করেন। আচ্ছা, তো এই স্টেটমেন্টটা যদি আমাদেরকে প্রুফ করতে হয়, এই প্রুফটা করতে হবে আসলে জেনারেলাইজ স্ট্রং ইন্ডাকশন দিয়ে। দেখেন এর আগে আমরা স্ট্রং ইন্ডাকশন করে আসছি, এবার এটাকে আবার জেনারেলাইজ করব। জেনারেলাইজড স্ট্রং ইন্ডাকশন, এটা দিয়ে আমরা প্রুফ করার চেষ্টা করব। জেনারেলাইজড স্ট্রং ইন্ডাকশন কি বলে দেখেন, নরমালি স্ট্রং ইন্ডাকশনে বেসিস স্টেপে শুধুমাত্র একটা ভ্যালু দিয়ে আমরা প্রুফ করি, কিন্তু এইখানে বেসিস স্টেপে আমরা একটা ভ্যালু দিয়ে প্রুফ করব না, এখানে একাধিক ভ্যালু হতে পারে। লাইক বেসিস স্টেপে আমরা প্রুফ করব যে পি অফ বি এটা 1 থেকেও শুরু হতে পারে বা 1 এর চেয়ে বড় যে কোনো ভ্যালু দিয়ে শুরু হতে পারে। পি অফ বি এটা ট্রু, এটা আমরা দেখাবো। তারপরে আমরা দেখাবো পি অফ বি প্লাস 1 এটাও ট্রু। তারপরে আমরা দেখাবো পি অফ বি প্লাস 2 এটাও ট্রু। এইভাবে করে করে আমরা দেখাবো যে পি অফ বি প্লাস জে এটা ট্রু, যেখানে জে হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার। অলসো বি হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার গ্রেটার দেন অর ইকুয়াল 1। বি এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 1 হতে পারে, জে এর ভ্যালু গ্রেটার দেন 1 এরকম হবে। ওকে, দ্যাট মিন্স আমরা বি এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা এরকম প্রুফ করতে পারি বেসিস কেসে পি অফ 1 ট্রু, পি অফ 2 ইজ ট্রু, পি অফ 3 ইজ ট্রু। ওকে, এন্ড সো অন। এটা আমরা বেসিস স্টেপে প্রুফ করব। তারপরে ইন্ডাকটিভ স্টেপে আমরা এই জিনিসটা প্রুফ করার চেষ্টা করব। আচ্ছা, পিসিটা একটু ল্যাগ করতেছে, আমি একটা কাজ করি, উইন্ডোটা ক্লোজ করে আরেকবার ওপেন করি। ছিলাম যেন আমরা আচ্ছা, আমরা ইন্ডাকটিভ স্টেপে ছিলাম। এই স্টেপে আসার পরে আমাদেরকে প্রুফ করতে হবে ফর অল পসিবল অফ কে গ্রেটার দেন অর ইকুয়াল জে, যেহেতু এটা একটা স্ট্রং ইন্ডাকশন, সো টিমিসে অনেকগুলো ভ্যালু থাকবে। টিমিসে কি থাকবে, পি অফ জে and p of j plus 1 dot up to p of j plus k or j plus k actually p of k পর্যন্ত। j থেকে শুরু করে আপ টু k পর্যন্ত যদি ট্রু হয় তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে যে p of k plus 1 এটা ট্রু। এটা যদি
ট্রু প্রমাণ করতে পারি তাহলে আমরা এখান থেকে কনক্লুশন হিসেবে বলতে পারবো যে অল পসিবল ভ্যালু অফ n greater than or equal b, যেহেতু আমরা এই যে এখানে b থেকে শুরু করেছিলাম, p of n is true. ওকে, তো আমরা আমাদের এক্সাম্পলটাতে যাই। আমাদের এক্সাম্পলে কি ছিল, যে ধরে নিব example continued. Let p of n is the statement that n can be represented as a sum of 4 or oblique and 5. n can be represented as a sum of 4 and or 5. তার মানে n হচ্ছে 4 বা 5 এই সংখ্যাগুলোর যোগফল হিসেবে দেখানো পসিবল, অন্য কোনো নাম্বার দরকার নেই। তো আমাদেরকে আলটিমেটলি প্রুফ করতে হবে, we have to prove that for all n greater than or equal 12, এটা 12, p of n is true. এটা আমাদেরকে প্রুফ করতে হবে। নাও আমরা যদি বেসিস স্টেপে যাই, সেটা আমরা দেখলাম বেসিস স্টেপে একাধিক ভ্যালুর জন্য আমরা প্রুফ করব। বেসিস স্টেপটা শুরু হবে 12 থেকে, তার মানে p of 12 এটা ট্রু কিনা আমরা দেখব। p of 12 ট্রু কিনা এটা তো আমরা একদম শুরুতে দেখেছিলাম, সরি p of 12 এটা ট্রু কিনা এটা যদি প্রুফ করতে চাই, তার মানে 12 এটা 4 এবং 5 এর সাম আকারে প্রেজেন্ট করা যায় না, সেটা আমরা দেখাবো। এটাকে আমরা এভাবে লিখতে পারি, তার মানে p of 12 is true. p of 13 ট্রু কিনা দেখি, p of 13 কে কিভাবে লেখা যায়, 13 হচ্ছে 4 plus 4 plus 5. p of 14 ট্রু কিনা দেখি, 14 is 4 plus 5 plus 5. 15 এটা ট্রু কিনা দেখি, এটাকে এইভাবে লেখা যায়। সো p12 থেকে p15 সবগুলা হাইপোথিসিসই ট্রু আসতেছে। সো এখানে আমরা বলতে পারি যে for all যে শুরু হচ্ছে 0 থেকে 0 1 2 3 4 up to 4 পর্যন্ত, p of 12 plus j is true. ওকে, যেখানে এই 12 টাকে আমরা ওই যে b যেটা বলতেছিলাম, সে v এর ভ্যালু হচ্ছে এখানে 12। নাও p15 পর্যন্ত যেহেতু ট্রু প্রুফ করছি, তারপর ইন্ডাকটিভ স্টেপে আসলে যখন আমরা k এর ভ্যালু নিব তখন 15 এর চেয়ে বড় ভ্যালু নিব। তাহলে ইন্ডাকটিভ স্টেপ আমরা যাই। Inductive step we have to prove that for all value of k greater than or equal 15, if p of 15 is true and p of 16 is true and ... যদি p of k true হয় তাহলে p of k plus 1 এটা true হবে। তো আমরা এটুকু যদি ট্রু হয় এটুকু ট্রু হবে, এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা ধরে নেই বাম পাশের অংশটা ট্রু, তার মানে এই অংশটাকে ট্রু ধরে নিব, এই অংশটুকু ট্রু কিনা এটা দেখাবো। Let us consider
পি অফ 15 থেকে পি অফ কে এই স্টেটমেন্ট গুলো হচ্ছে ট্রু। এই স্টেটমেন্ট গুলো যদি ট্রু হয় তার মানে পি অফ কে প্লাস 1 এটা ট্রু হতে বাধ্য। এখন এটাকে আমরা কিভাবে প্রুফ করতে পারি? পি অফ কে প্লাস 1 এটার মানে হচ্ছে, এটা মিন করে যে পি অফ কে প্লাস 1 এটা কেন নিলাম? সরি 15 থেকে কেন নিলাম? 15 থেকে অলরেডি তো আমরা 15 পর্যন্ত প্রুফ করছি, যতটুকু পর্যন্ত প্রুফ করছি তার চেয়ে বড় নিব। ওকে, তো এখানে 15 এর চেয়ে বড় নিচ্ছি। আচ্ছা, তো পি অফ কে প্লাস 1 আবার কি মিন করে যে কে প্লাস 1 এটাকে সাম অফ 4 or 5 দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। নাও কে প্লাস 1 কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কে মাইনাস 3 প্লাস 4, রাইট? কে প্লাস 1 কে এটা হিসেবে রিপ্রেজেন্ট করা যায় না, কে মাইনাস 3 প্লাস 4। সো 4 তো এখানে একটা আছেই। এখন আমরা দেখি যে এই কে মাইনাস 3 কে সাম অফ 3 এবং 4 দিয়ে রিপ্রেজেন্ট করা যায় কিনা। এখানে একটা জিনিস খেয়াল করি যে আমরা অলরেডি ধরে নিচ্ছি আপ টু কে পর্যন্ত নাম্বারকে সাম অফ 4 and 5 দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে এখানে একটা জিনিস যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে দেখবো যে কে এর ভ্যালু কে মাইনাস 3 এর ভ্যালু কে এর চেয়ে ছোট। 15 এর চেয়ে বড়, কে এর চেয়ে ছোট হবে। নাও যেহেতু এটা এই রেঞ্জের মধ্যে পড়ে গেছে, যে 15 থেকে কে পর্যন্ত এই রেঞ্জের মধ্যে পড়ে গেছে, তার মানে এটা তো আমরা অলরেডি ধরে নিয়েছিলাম যে এই সংখ্যাগুলোকে সাম অফ 4 and 5 এই হিসাবে এক্সপ্রেস করা যাবে। তাহলে এইটুকুকে যদি সাম অফ 4 and 5 করা যায় এবং এর সাথে যদি আরো একটা 4 যোগ হয়, তার মানে আসলে কি হচ্ছে যে কে প্লাস 1 কে এটাকেও সাম অফ 4 and 5 হিসাবে এক্সপ্রেস করা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আসলে আমাদের প্রুফটা হয়ে গেল, which means যে p of k plus 1 is true. ঠিক আছে, সো এটা যদি ট্রু হয় তার মানে আমরা একদম ফাইনাল কনক্লুশন হিসেবে বলতে পারি যে ফর অল পসিবল ভ্যালু অফ n greater than or equal to 12 p of n is true. সো আমাদের ইন্ডাকশন এই পর্যন্তই। কারো যদি ইন্ডাকশন নিয়ে কোনো কোয়েরি থাকে আর এই এক্সাম্পলটা নিয়ে কোয়েরি থাকে, প্লিজ রেজ ইউর হ্যান্ড। স্যার এই লাস্ট পার্টটা একটু বুঝাবেন স্যার? কোনটা? k plus 1 equal to k minus 3 এরপর যে প্রুফ। আচ্ছা, এখানে আমরা বলেছিলাম যে এখানে আমরা দেখাতে চাই কি k plus 1 কে সাম অফ 4 and 5 এটা দিয়ে এক্সপ্রেস করা যায়, রাইট? এখন এটা আমরা মানে লজিক দিয়ে প্রুফ করতে চাই। এখন যেহেতু আমরা জানি না যে k plus 1 কে আসলে এক্সপ্রেস করা যায় কিনা, এই জন্য আমরা k plus 1 কে একটু ভেঙে লিখলাম। k plus 1 কে আমরা কিভাবে ভাঙলাম? k minus 3 plus 4 এইভাবে ভেঙে লিখলাম। সো k minus 3 plus 4 করলে তো আসলে k plus 1 হয়, তাই না? এখন যেহেতু আবার k minus 3 হচ্ছে যে 15 এবং k এই রেঞ্জের মধ্যে পড়ে যায়, এবং আমরা অলরেডি হাইপোথিসিস হিসেবে ধরে নিয়েছিলাম যে 15 থেকে k পর্যন্ত সকল নাম্বারকে সাম অফ 4 and 5 হিসেবে এক্সপ্রেস করা যায়। তাহলে এইটুকুকে যদি এক্সপ্রেস করা যায় তাহলে এর সাথে যদি আরো 4 যোগ করে দিই, তার মানে পুরোটা আসলে কি হচ্ছে? সাম অফ 4 and 5 ই হচ্ছে। তার মানে এটাকেও সাম অফ 4 and 5 হিসেবে এক্সপ্রেস করা যায়। একটা সহজ এক্সাম্পল দিয়ে দেখাই। ধরেন আমি বললাম যে 12 থেকে 26 এই নাম্বারগুলোকে সাম অফ 4 and 5 হিসেবে এক্সপ্রেস করা যায়। ওকে, যেমন ওকে আপ টু 26 পর্যন্ত এই নাম্বারগুলোকে সাম অফ 4 and 5 হিসেবে এক্সপ্রেস করা যায়। তাহলে 27 কে সাম অফ 4 and 5 হিসেবে এক্সপ্রেস করা যায় কিনা এটা টেস্ট করব। ওকে, তাহলে 27 কে আমরা কিভাবে লিখতে পারি? 27 থেকে যদি 3 বিয়োগ করে দেই তাহলে ওটা হবে কত? 24। সরি 3 না, 4 বিয়োগ করে দেব যেহেতু এখানে একটা 4 আছে।
ল্যাগ করতেছে। 23 প্লাস 4 এটা হবে। এখন 23 কে যেহেতু আমি বলছি যে 12 থেকে 26 সবগুলো নাম্বারকে যে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, 23 কে করা যায়, তাহলে এটার সাথে 4 যোগ করলেও কি হবে, 27 করে রিপ্রেজেন্ট করা যাবে। ওকে, ওই লজিকটাকে ইউজ করা হয়েছে। কারণ আপনি যদি দেখতে চান যে আসলে 23 কে আসলে রিপ্রেজেন্ট করা যায় কিনা, তাহলে আপনি এটাকে ভেঙে লিখতে পারেন 4 4 4 3টা 4 12 না 2টা 4 আর 8 আর হচ্ছে 3টা 5। স্যার কে এভাবে করা মাইনাস যায়। 3 ওই রেঞ্জের মধ্যে পড়লো কেমনে? কোনটা K-3? 15 এর থেকে গ্রেটার আর কে এর থেকে? এখানে দেখেন এটা তো অবভিয়াসলি K-3 তো K এর চেয়ে ছোট হবে, তাই না? হ্যাঁ স্যার, বাট 15 এর থেকে গ্রেটার হবে এটা। আচ্ছা 15 এর থেকে গ্রেটার, আচ্ছা এখানে 15 না বলে এটাকে আমরা 12 বলতে পারি আসলে। সরি, আমার এখানে একটা ভুল হয়েছে, এটা আসলে 15 হবে না, এটা আসলে 12 হবে, টু বি স্পেসিফিক। কারণ দেখেন K হচ্ছে 15 এর চেয়ে বড় অথবা সমান, তাই না? তার মানে K-3 এটা হবে হচ্ছে দুই পাশ থেকে যদি 3 বিয়োগ করি 12 বড় অথবা সমান, সেখানে আসলে এটা 12 হবে। আর অলরেডি যেহেতু আমি বলছি যে এই 12 থেকে বড়, দেখেন অলরেডি এই যে 12 13 14 15 এগুলো আসলে অলরেডি ওই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। আর আমি ধরে নিচ্ছি 15 থেকে আপ টু কে পর্যন্ত এগুলো স্যাটিসফাই করবে। তার মানে K-3 যেহেতু এই রেঞ্জে আছে, সো K-3 এর জন্য কন্ডিশনটা স্যাটিসফাই করবে। ওকে, বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোয়েরি? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ স্যার আমরা তো এখানে ধরেছিলাম K-3 + 4 মানে K+1 আনানোর জন্য, বাট রাইট। মানে 4 অ্যাড করার জন্য আমরা কি তাহলে এটা বলতে পারি যে K-4 + 5 এটাও তো এটা হবে? দিয়েও বলতে পারি, রাইট, এটা দিয়েও বলতে পারতাম আমরা, ঠিক আছে, ওটা দিয়ে বললেও কোনো অসুবিধা ছিল না। ওকে স্যার। আচ্ছা, anyone else? যদি আর কারো কোনো কোয়েরি না থাকে তাহলে আমি একটা 5 মিনিটের ব্রেক দিয়ে পরের সেশনটা শুরু করব। ইন্ডাকশন আমাদের এ পর্যন্তই শেষ, এরপর আমরা রিকারশন শুরু করব। ঠিক আছে, আপনারা একটা ব্রেকে যান, 5 মিনিটের ব্রেক। এখন 1টা বেজে 8 মিনিট, আমরা 1টা বেজে 13 মিনিট থেকে শুরু করব। ওকে, আমরা আমাদের পরের পার্টটা শুরু করি। আমাদের হাতে সময় আসলে খুব বেশি নাই, তো আমরা যে কটা এক্সাম্পল পারি আজকে দেখে নিব। আমাদের পরের টপিক হচ্ছে রিকারশন। ডিসিট মেথড রিকারশনটাকে যেভাবে ডিফাইন করা হয়, শুরুতে যদি আমি ওইভাবে ওটা ডেফিনেশন দিতে চাই আপনাদের কাছে একটু কঠিন মনে হবে। এই জন্য আমি রিকার্সিভ ফাংশনের কয়েকটা এক্সাম্পল দেখানোর পরে রিকারশনটা ডিফাইন করার চেষ্টা করব অ্যাকর্ডিং টু ডিসক্রিট ম্যাথমেটিক্স। রিকার্সিভ ফাংশন এটা হয়তো বা আপনারা অনেকে আগে দেখে আসছেন বা শুনে আসছেন। যদি কেউ শুনে না থাকেন বা দেখে না থাকেন তাও কোনো অসুবিধা নেই, আমরা একদম স্ক্র্যাচ থেকে দেখব। দেখেন ফাংশন দুই ভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। ফর এক্সাম্পল একটা কমন ফাংশন যদি আমরা নিই, সে এস অফ এন হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা 1 থেকে n পর্যন্ত নাম্বারগুলো সাম রিপ্রেজেন্ট করে। প্লাস আপ টু n। ওকে, সো এটা হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা কি করবে 1 to n এই নাম্বারগুলোর সাম রিপ্রেজেন্ট করবে। নাও এটাকে আমরা এইভাবে বলতে পারি s of n is equals to n times n plus 1
ডিভাইডেড বাই 2। ওকে, সো এটা হচ্ছে ফাংশনের একটা ফর্ম, যেটাকে আমরা এক্সপ্লিসিট ফর্মও বলতে পারি। ওকে, নাও এই ফাংশনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ফাংশনটাকে আরেকভাবে আমরা এক্সপ্রেস করতে পারি, যেটাকে আমরা বলতেছি রিকার্সিভ ফর্ম। রিকার্সিভ ফর্মটা কিরকম হবে সেটা আমি যদি একটু দেখাই, এখানে একটু খেয়াল করেন। এস অফ এন কি আসতেছে 1 2 3 আপ টু n পর্যন্ত নাম্বারগুলোর সাম। তাহলে এস অফ n মাইনাস 1 এটা কি হবে? এটা হবে হচ্ছে 1 থেকে শুরু করে আপ টু n মাইনাস 1 এই নাম্বারগুলোর যোগফল। এটাতে তো আপনারা এগ্রি করেন, রাইট? সো এখানে একটা জিনিস খেয়াল করেন, এই 1 থেকে n পর্যন্ত নাম্বারগুলোর যোগফলটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি না, যে n মাইনাস 1 প্লাস n, তার মানে n যে টার্মটা ছিল তার আগের টার্ম কিন্তু আসলে n মাইনাস 1। সো এইখানে দেখেন অলরেডি s অফ n এর মধ্যে s অফ n মাইনাস 1 লুকায় আছে, রাইট? সো s অফ n টাকে আমরা কিভাবে তাহলে এক্সপ্রেস করতে পারি? s অফ n কে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি s অফ n মাইনাস 1 প্লাস n। এই যে এইটুকুর জায়গায় ভ্যালুটা বসাই দিলাম s অফ n মাইনাস 1, আর এটার সাথে প্লাস 1। সো এই যে ফাংশনের ফর্মটা দেখতেছেন একদম লাস্ট লাইনে, s অফ n হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটা যখন আমরা এক্সপ্রেস করি তখন এই s ফাংশনটাকে আমরা আবার নিয়ে আসতেছি, বাট এইখানে ভেরিয়েবলের ভ্যালুটা আমরা n মাইনাস 1 বসাই দিচ্ছি, ছোট ইনস্ট্যান্ট বসাচ্ছি এবং তার সাথে n যোগ করে দিচ্ছি। সো ফাংশনটাকে যখন আমরা ডেসক্রাইব করব তখন ওই ফাংশন দিয়ে ওইটা ডেসক্রাইব করতেছি। এরকম ফর্মটাকে বলা হচ্ছে রিকার্সিভ ফর্ম। স্যার বুঝি নাই স্যার। বুঝেন নাই? আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি। দেখেন, s অফ n হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত নাম্বারগুলোর যোগফল প্রকাশ করে। 1 2 3 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1 প্লাস n। ওকে, সো এটা হচ্ছে s অফ n। নাও এখানে দেখেন এই অংশটুকু যদি আমরা বলি, এই অংশটুকু আসলে কি রিপ্রেজেন্ট করতেছে? s অফ n যদি 1 থেকে n পর্যন্ত নাম্বারগুলোর যোগফল হয়, তাহলে s অফ n মাইনাস 1 এটা কি হবে? 1 থেকে n মাইনাস 1 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল, রাইট? তাহলে আমরা এই যে এটাকে কিভাবে লিখতে পারি? s অফ n ইকুয়ালস টু, এই যে এইটুকু হচ্ছে n মাইনাস 1 এর ভ্যালু, s অফ n মাইনাস 1 এর ভ্যালু। s অফ n কে লিখতে পারি আমরা s অফ n মাইনাস 1 প্লাস n। সো যে ফাংশন ডেফিনেশনের মধ্যে এই ফাংশনটা আবার চলে আসে, সেরকম ফাংশনকে বলা হচ্ছে রিকার্সিভ ফাংশন। দেখেন এর আগে যখন আমরা s অফ n কে লিখতেছিলাম, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে কিন্তু বাঁ পাশে ফাংশনটা আছে, ডান পাশে ফাংশনের কোনো ইনস্ট্যান্স নাই বা অকারেন্স নাই। কিন্তু আমরা নতুন যেই ডেফিনেশনটা দেখলাম, এই যে এই ডেফিনেশনটা খেয়াল করেন, ফাংশনের ডেফিনেশনে ওই ফাংশনের একটা অকারেন্স ডান পাশেও আছে। নাও কোশ্চেন আসতে পারে, তাহলে এই ফাংশনের ডেফিনেশন যদি ইউজ করি তাহলে ভ্যালুগুলো আমরা কিভাবে বের করব? যেমন আগের অংশে যদি যাই, s অফ n এর আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে s অফ 4 কত হবে? 1 থেকে 4 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল। 1 থেকে 4 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল কত হবে? 1 2 3 4, কত হবে? 10 হবে। সো এই ডেফিনেশন যদি ইউজ করি, এই ডেফিনেশনে নাম্বারটা পাওয়া যাবে এইভাবে, n এর ভ্যালু হচ্ছে 4, 4 ইনটু 5 ডিভাইডেড বাই 2, 4 5 20 বাই 2 হচ্ছে 10। ওকে, এটা হচ্ছে এই ডেফিনেশন থেকে পাওয়া গেল। এই ডেফিনেশন থেকে কিভাবে পাওয়া যাবে? s অফ 4 যদি বের করতে চাই তাহলে আমাদেরকে কি বের করা লাগবে? s অফ 3 বের করা লাগবে, এর সাথে 4 যোগ করতে হবে। আবার s অফ 3 যদি বের করতে চাই তাহলে আমাদের কি বের করা লাগবে? s অফ 2 বের করা লাগবে, এর সাথে 3 যোগ করতে হবে। ওকে, এই অংশটুকু, আর আগে থেকে তো 4 ছিলই। আবার s অফ 2 যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করতে হবে? এটা s অফ 1 বের করা লাগবে, এর সাথে 2 যোগ হবে, আর আগে থেকে তো এই পার্টটুকু ছিল 3 4। আবার s অফ 1 যদি বের করতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে? সে s অফ 0 বের করতে হবে, এর সাথে 1 যোগ করতে হবে,
প্লাস আগে থেকে যে অংশটুকু ছিল সেটা যোগ হবে। এখন s অফ 0 যদি বের করতে চাই তাহলে কি s অফ 1 নিয়ে আসবো প্লাস 0। এইভাবে যদি করতে থাকি s অফ 1 বের করার সময় s অফ মাইনাস সরি f অফ -1 বের করার সময় s অফ -2 বের করতে হবে। তো এইভাবে তো ইনফাইনাইটলি এই ফাংশনটা চলতেই থাকবে, এটার কখনোই শেষ হবে না। তো এই ফাংশন রিপ্রেজেন্টেশনটা তো আসলে ইনফাইনাইট হয়ে যাবে, রাইট? কিন্তু এটা আসলে নট নেসেসারিলি, এটার প্রয়োজন নেই, এটা আসলে ফাইনাইট সিরিজ হবে। এখানে s অফ 0 যখন চলে আসবে তখন আমরা আসলে -1 পর্যন্ত যাব না। এখানে একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে s অফ n এটা আসলে কি রিপ্রেজেন্ট করে? 1 থেকে n পর্যন্ত নাম্বারগুলোর যোগফল অথবা n সংখ্যক ইন্টিজার নাম্বারের যোগফল, রাইট? n সংখ্যক ইন্টিজার নাম্বারের যোগফল। তাহলে s অফ 0 কি রিপ্রেজেন্ট করবে? 0 সংখ্যক ইন্টিজার নাম্বারের যোগফল। 0 সংখ্যক ইন্টিজার নাম্বারের যোগফল যদি বের করেন সেটা তো আসলে 0ই হবে, রাইট? তো এটাতে আসলে ওই যে -1 এর ডেফিনেশনে যাওয়ার দরকার নেই। সো s অফ 0 যখন চলে আসবে এখানে সরাসরি 0 বসাই দিবেন, আর বাদ বাকি জিনিসগুলো আগে থেকে যা ছিল তাই থাকবে। সো আলটিমেটলি এখানে কি পাওয়া যাবে? এই সবগুলো যোগ করার পর এখানে 10 পাওয়া যাবে। সো ক্যালকুলেশনটা এইভাবেই হবে, ঠিক আছে? তো এখানে দেখেন যে জায়গায় এসে এই ফাংশনটাকে আমরা এইভাবে ভাঙলাম না, ওইটাকে বলা হয় বেস কেস। আর যে জায়গাগুলোতে আমরা ফাংশনটাকে ভেঙে ফেলি ওইটাকে বলা হচ্ছে রিকার্সিভ কেস বা জেনারেল কেস। বুঝতে পারছি? তো ফাংশনের মধ্যে এই দুইটা জিনিসকে ইনক্লুড করতে হবে। এই দুইটা জিনিসকে ইনক্লুড করে যদি জেনারেল ফর্মে লিখি, জেনারেল ফর্মটা হবে এরকম: s of n equals to 0 if n is 0 আর s of n minus 1 plus n এটা হচ্ছে আদারওয়াইজ বা অন্য যে কোনো কেসে। বুঝতে পারছি? তো এটা হচ্ছে আমাদের রিকার্সিভ ফাংশনের ডেফিনেশন বা রিকার্সিভ ফাংশনের ফর্ম। এই অংশটা হচ্ছে বেস কেস। স্যার অ্যাটেন্ডেন্সের জন্য কি চ্যাটের রোল লিখে দিব? কিছুই করতে হবে না, এটা হচ্ছে জেনারেল কেস। ওকে, অ্যাটেন্ডেন্সের জন্য আসলে আপনাদের কোনো কিছু করা লাগবে না। আপনারা যখন জুমে মিটিং এ জয়েন করেন ওই মিটিং এর একটা হিস্ট্রি থাকে, ওই হিস্ট্রি থেকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নেব। আচ্ছা, সো এই পর্যন্ত কি রিকার্সিভ ফাংশনটা বুঝতে পারছেন? এটা যদি বুঝে থাকেন তাহলে নতুন আরেকটা রিকার্সিভ ফাংশন আমরা দেখি। যেমন একটু আগে আমরা ওই ফ্যাক্টোরিয়াল দেখতেছিলাম, n ফ্যাক্টোরিয়ালকে আমরা একটা রিকার্সিভ ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। সে f of n হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। সো এটা হচ্ছে একটা এক্সপ্লিসিট ফাংশন বা এক্সপ্লিসিট ফর্ম। সো এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি: n times n minus 1 times n minus 2 times dot 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 times 3 times 2 times 1, রাইট? এভাবে লেখা যায় না? তো এই দুইটা ফর্ম যেটা লিখছি এই দুইটা আসলে এক্সপ্লিসিট ফর্ম। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে f of n যদি হয় এইটা, তাহলে f of minus n কত হবে? সরি, f of n minus 1 এটা কত হবে? f of n minus 1 হবে হচ্ছে n minus 1 এটা টাইমস n minus 2 times dot 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 times 3 times 2 times 1। এবং f of n এর ডেফিনেশনের মধ্যে দেখেন, এই লাইনে দেখেন এই অংশটা অ্যাকচুয়ালি f of n minus 1 কে রিপ্রেজেন্ট করতেছে। সো আলটিমেটলি এটাকে আমরা একটু রিডিফাইন করতে পারি। f of n ইকুয়ালস টু আমরা এইভাবে লিখতে পারি n টাইমস f of n minus 1।
সো দেখেন এ পাশে এফ আছে, এই পাশে এফ আছে, সো এটাকে আমরা রিকার্সিভ ফাংশন বলতে পারি। নাও রিকার্সিভ ফাংশনের জেনারেল ফর্ম হচ্ছে এটা। ওকে, বেস কেস আসলে কত হবে আপনারা কেউ কি বলতে পারবেন যেটার জন্য বেস কেস কত হবে? 1 1 হইতে পারে, 0 হইতে পারে। যেমন f(2) যখন আমরা বের করব তখন এটাকে একটু ট্রি ফর্মে দেখাই। f(2) যখন বের করার চেষ্টা করব, f(2) হবে কত? 2, এটার সাথে মাল্টিপ্লাইড হবে হচ্ছে f(1). আর f(1) যখন আমরা বের করব এর সাথে কি হবে? 1 এর সাথে মাল্টিপ্লাইড হবে f(0). f(0) আবার মানে কি? 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল আমরা জানি হচ্ছে 1, রাইট? তাহলে এই 1 এর ভ্যালুটা আমরা যদি এখানে বসাই দিই, এটা হচ্ছে 1, এটার সাথে এই 1 গুণ হবে, তাহলে আলটিমেটলি টোটালটা হবে হচ্ছে 1। এই 1 হচ্ছে এই যে উপরে চলে যাবে, সো এটার ভ্যালু আলটিমেটলি 1 দাঁড়াবে। তাহলে 2 এর সাথে 1 যদি গুণ হয় তাহলে এটা হবে 2, এন্ড আলটিমেটলি এই 2টা যদি এখানে রিটার্ন হয় তাহলে এটার ভ্যালু 2 পাওয়া যাবে। সো 0টাকে আসলে আমরা বেস কেস হিসেবে চিন্তা করতে পারি। ওকে, মানে হচ্ছে f(0) is 0 factorial or 1. আনমিউট করে কথা বলতে। সো আমরা বেস কেস পেয়ে গেলাম, জেনারেল ফর্মটাও পেয়ে গেলাম। তাহলে এই ফাংশনটাকে আমরা একটু জেনারেলি যদি রিডিফাইন করি তাহলে f(n) কে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। এটা 1 হবে if n is 0, অথবা n times f(n - 1) হবে যদি অন্য কিছু হয়, আদারওয়াইজ। সো প্রথম অংশটা হচ্ছে বেস কেস আর সেকেন্ড হচ্ছে জেনারেল কেস। তো এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এর রিকার্সিভ ফাংশন। কারো যদি কোনো কোয়েরি থাকে আজ করতে পারেন। এরপর আমরা নতুন আরেকটা ফাংশনের রিকার্সিভ ফর্ম দেখার চেষ্টা করব। ওটা আপনারা নিজেরাই করেন, এটা সহজ। ধরেন যদি ফাংশনটা হয় এরকম, g of n, এটা হচ্ছে একটা ফাংশন, এর এক্সপ্লিসিট ফর্ম হচ্ছে এটা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। এটার জন্য রিকার্সিভ ফর্মটা কি হবে সেটা বলতে হবে, আপনারা নিজেরা চেষ্টা করেন। বেস কেস হচ্ছে 1 আর বেস কেস হচ্ছে 1 1 কখন? আর g of n minus 1 বেস কেস 1 হবে কখন 1 হবে? if n is equal to 1 n equals 1, রাইট? তারপর আর হচ্ছে আপনার g of g of n G of minus 1 plus n square, n minus 1 plus okay, n square. got it. হচ্ছে আদারওয়াইজ। ঠিক আছে, সো এটা হচ্ছে ফাংশনের রিকার্সিভ ফর্ম। আপনারা যারা পারেন নাই আপনাদের যে বন্ধু পারছে ওনার কাছ থেকে জেনে নেবেন যে জিনিসটা কিভাবে আসছে। আর নতুন আরেকটা एग्जांपल দেখি। দেখেন এখানে তো বেস কেস কেমনে 1 হইলো? আচ্ছা, বেস কেস কিভাবে 1 হইছে দেখেন। g of 1 এটা আসলে কি মিন করবে? এটা হচ্ছে 1 স্কয়ার মিন করে, বাই রাইট? তো 1 স্কয়ার তো 1,
সেটাকে বেস কেস হিসেবে দেখানো যায়, অথবা বেস কেস হিসেবে আমরা জি অফ জিরো কেও কনসিডার করতে পারি। জি অফ জিরো আসলে কি মিন করবে? জি অফ জিরো মিন করবে যে এখানে জিরো সংখ্যক টার্মকে যোগ করা হচ্ছে, তখন আসলে এটা জিরো হয়ে যাবে। তো আমরা এটাকে এইভাবে বলতে পারতাম, জি অফ এন ইকুয়ালস টু হচ্ছে জিরো ইফ এন ইজ জিরো, অথবা জি অফ এন মাইনাস ওয়ান প্লাস এন স্কোয়ার আদারওয়াইজ। তার মানে দুইটাই লিখে যাবে? হ্যাঁ, এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, দুইটাই কারেক্ট। আমরা যদি পরের এক্সাম্পলটাতে যাই, আচ্ছা এটা নিয়ে কারো কোনো কোয়েরি আছে? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আস্ক করতে পারেন। স্যার বেস কেসটা কি আসলে আমি সর্বনিম্ন হ্যাঁ রাইট, ভালো বেস কেস একটা হচ্ছে লোয়েস্ট দিলেই কেস। হতো হ্যাঁ, মোটামুটি। লোয়েস্ট কেস যেই কেসের পরে আসলে আমরা এটাকে রিকার্সিভ ফর্মে ভাঙবো না। জি। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? দেখেন আমরা নতুন একটা ফাংশন দেখি। এই ফাংশনের প্যারামিটার হচ্ছে দুইটা। এইচ হচ্ছে ফাংশন, এই ফাংশনের প্যারামিটার একটা হচ্ছে n আর একটা হচ্ছে p, আর ফাংশনটা আসলে রিপ্রেজেন্ট করে n টু দি পাওয়ার p। ওকে, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি n টাইমস n টাইমস ডট 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 আপ টু n, মানে n সংখ্যক সরি p সংখ্যক বার n কে যদি গুণফল করি তাহলে তো আসলে n টু দি পাওয়ার p পাওয়া যাবে, রাইট? সো এটা হচ্ছে আমাদের সেই ফাংশন। মানে এটাকে আমরা কিভাবে রিকার্সিভ ফর্মে দেখাইতে পারি? এটাকে এখানে ধরি যে এই জায়গাটাতে n সংখ্যক সরি p সংখ্যক n আছে, এই পাশটাতে p সংখ্যক n আছে। আচ্ছা, p সংখ্যক n। নাও আমরা যদি এটাকে এভাবে লিখি যে h অফ n p মাইনাস ওয়ান, এটাকে কিভাবে লেখা যায়? n টু দি পাওয়ার p মাইনাস ওয়ান বা p মাইনাস ওয়ান সংখ্যক n কে যদি মাল্টিপ্লাই করি, তো এখানে p মাইনাস ওয়ান সংখ্যক n আছে। তাহলে এই আগের যে ইয়েটা ছিল, ফাংশনটা ছিল h অফ n p, এটাকে কিভাবে রিডিফাইন করা যায়? এটাকে আমরা এইভাবে রিডিফাইন করতে পারি, h অফ n p ইকুয়ালস টু, আমরা এখান থেকে ভেঙেও কিন্তু করতে পারি, n টু দি পাওয়ার p কে আমরা এইভাবে লিখতে পারি না, n টাইমস n টু দি পাওয়ার p মাইনাস ওয়ান, রাইট? বা এখানে n তো থাকলো, n টু দি পাওয়ার p মাইনাস ওয়ান, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে h অফ n p মাইনাস ওয়ান। তো দেখেন রিকার্সিভ ফর্মটা পাওয়া গেছে। এটা হচ্ছে আমরা এইটুকু ইউজ করে ফেললাম, অথবা এইটুকু ইউজ করে করা যায়। এখানে p সংখ্যক n আছে, p সংখ্যক n থেকে p মাইনাস ওয়ান সংখ্যক n কে নিয়ে নিব, আর বাকি একটা n থেকে যাবে, তাহলে ওই n কে রাখলাম, আর p মাইনাস ওয়ান সংখ্যক n যেগুলো ছিল সেগুলো দিয়ে আমরা h অফ n p মাইনাস ওয়ান লিখলাম, তাহলে হয়ে গেল। সো আলটিমেটলি এই যে ফাংশনটা ছিল n t, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, জেনারেল কেসটা তো সহজ, এটা n টাইমস h অফ n p মাইনাস ওয়ান। বেস কেসটা কি হবে? কেউ বলতে পারেন যে বেস কেসটা আসলে কত হবে? জিরো। জিরো? জিরো কখন হবে? স্যার 1 if p equals to 0. বেস কেস হচ্ছে 1 হবে। ইয়েস, মানে n to the বেস কেস power আসলে 1 হবে ইফ p is 0। p যদি 0 হয় তখন h ফাংশনটা কি রকম হবে? n 0, তার মানে হচ্ছে n টু দি পাওয়ার 0 আর সামথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1। সো এটাই হচ্ছে আমাদের বেস কেস হবে। শেষে স্যার আদারওয়াইজ কেন স্যার লিখি স্যার? আচ্ছা দেখেন, এইখানে আমরা বলি এইটার ভ্যালু হবে 1 ইফ দিস, মানে হচ্ছে ইফ p is 0, অথবা ভ্যালু হবে হচ্ছে এটা
যদি এই কন্ডিশনটা না হয়, এই জন্য আদারওয়াইজ লিখি। এখানে তো অলরেডি একটা কন্ডিশন দিচ্ছি, তাই না? তো এটার অল্টারনেটিভ কন্ডিশন হচ্ছে আদারওয়াইজ। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আরেকবার বলি। ঠিক আছে। আজকের লাস্ট রিকার্সিভ ফাংশন আমি দেখাবো কম্বিনেটোরিয়াল দিয়ে। দেখেন, আপনারা ওই যে কম্বিনেটোরিয়াল করে আসেন না, যে এনসিআর, এটা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, রাইট? সো আমরা যদি c কে একটা ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করি, c হচ্ছে একটা ফাংশন, তার প্যারামিটার হবে দুইটা, একটা হচ্ছে n আর একটা হচ্ছে r। তখন হচ্ছে c কে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, cnr is equal to n factorial divided by r factorial multiplied by n minus r factorial. Now এই ফাংশনটাকে রিকার্সিভলি এক্সপ্রেস করা যায়, এটা আপনারা অলরেডি দেখে আসেন যে ncr এটাকে এইভাবে লেখা যায়, n minus 1 cr টোটালের সাথে প্লাস হবে n minus 1 c r minus 1, এটা জাস্ট ইন্টারমিডিয়েট করে আসেন। তো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন যে এনসিআর কে যদি একটা ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করি, এনসিআর কে আমরা কি বলতেছিলাম? সি ফাংশন, যার প্যারামিটার হচ্ছে n এবং r। তাহলে এখানে এনসিআর কে আমরা এইভাবে লিখতে পারি সি n এবং r। এটাকে যখন আমরা এক্সপ্রেস করব তখন এই পাশে কি থাকবে? সি ফাংশনটাকে আবার কল করব, যার প্যারামিটার হবে n minus 1 এবং r, আর এটার সাথে যোগ হবে সি n minus 1 r minus 1, রাইট? তো এইখানে দেখেন সি ফাংশনটাকে যখন আমরা ডেসক্রাইব করতেছি তখন এই পাশে সি চলে আসতেছে, সো এটা হবে একটা রিকার্সিভ ফাংশন। কারণ কেউ কি বলতে পারবেন না যে এই রিকার্সিভ ফাংশনের বেস কেস কত হবে? এই রিকার্সিভ ফাংশনের বেস কেস কত হবে? এনিওয়ান? r is equal to 1 হবে। r is equal to 1 যদি হয়, if r is equal to 1 যদি হয়, তাহলে কি হবে? তাহলে কত হবে এখানে ভ্যালু? n হবে। দেখেন এই জিনিসটা আপনারা জাস্ট কিছুদিন আগে পড়ে আসেন, হ্যাঁ, এবং এটা যদি একটু মানে থরলি স্টাডি করেন, আপনারা দেখবেন যে এখানে বেস কেস হবে যখন r is equal to 0 হয় অথবা r is equal to n হয়। যদি এই দুইটা কেস হয়, r is equal to যদি 0 হয় সেই ক্ষেত্রে ভ্যালু 1 হবে, এবং r is equal to যদি n হয় সেই ক্ষেত্রে ভ্যালু 1 ই হবে। এটা হচ্ছে বেস কেস। মানে হচ্ছে যদি nc 0 করেন এটার ভ্যালু 1, অথবা r এর ভ্যালু যদি n হয় তার মানে nc n করেন এটার ভ্যালু 1, দুইটাই হচ্ছে বেস কেস। ওকে, সো দুইটা বেসকে আমরা এভাবেও লিখতে পারি, মাঝে মধ্যে এভাবে লিখি যে এখানে ইফ r is equal to 0 or r is equal to 1 না লিখে এই অংশটাকে আমরা কেটে দিয়ে আমরা এইভাবে বলি যে cnr is equal to 1 হবে if r is equal to 0, আবার এটা is equal to 1 হবে if r is equal to n, অথবা এটা হবে আদারওয়াইজ অন্য যে কোনো কন্ডিশনে। বুঝতে পারলাম? এই দুইটা বেস কেস কিভাবে হয় আপনারা একটু স্টাডি করবেন, স্টাডি করলেই আসলে আমার মনে হয় পেয়ে যাবেন যে কিভাবে বেস কেস হচ্ছে। তো আজকের মতো ক্লাস এতটুকুই। তো রিকার্শনের ডেফিনেশনে আমরা যাই নাই, রিকার্শনের ডেফিনেশনটা আমরা নেক্সট দিন দিব। আজকে যেহেতু রিকার্সিভ ফাংশন কিভাবে কাজ করে এটা থেকে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে রিকার্শন বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তো কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন আস্ক করতে পারেন, আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে লিভ করতে পারেন। ক্লাস আজকের মধ্যে এ পর্যন্তই।
আমার মনে হয় কারো কোনো কোয়েরি নাই, তো আমি মিটিংটা এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। So